মা, আজ কিন্তু ছবি তুলবো অনেক। আপনার ছেলেই তুলবে, তাই কোনো অজুহাত শুনবো না। মা করুণ চোখে তাকালেন, এ কি যন্ত্রণা। স্বরূপ গ্রামের বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিল। তনয়া তাকে ফোন করে বলল। তাড়াতাড়ি এসো, এমার্জেন্সি। স্বরূপ কিছু বলার আগে সে ফোন কেটে দিল। স্বরূপ ব্যস্ত হয়ে সাথে সাথে ফোন করলো। তনয়া ইচ্ছে করেই ধরল না। সে এক প্রকার হন্তদন্ত হয়ে বাড়ি ফিরল। তনয়া দরজার সামনে দাঁড়িয়েছিল। স্বরূপকে দেখে বলল, ঘরে গিয়ে দেখো তো মায়ের কি হয়েছে। স্বরূপ ছুটে ঘরে ঢুকে দেখে মা নতুন শাড়ি পরে ঘোমটা দিয়ে বসে আছে। সে ভেবেছিল অসুখ বিসুখ হয়েছে, কিন্তু মা তো দিব্যি বসে আছে, কিন্তু ঘোমটা কেন, হচ্ছেটা কি? তনয়া এসে জোর করে ঘোমটা সরালো। স্বরূপ স্বস্তির নিঃশ্বাস ফেলল। তনয়ার উপর রাগ হয়েও হলো না। মাকে ভীষণ সুন্দর লাগছে। তার মা এত মায়াবী সুন্দর, অথচ তার অতিরিক্ত পরিশ্রম আর আটপৌরে জীবনযাপন সেই সৌন্দর্যকে ঢেকে রেখেছে। তনয়া বলল, আমাদের ছবি তুলে দাও এখন। ট্রেনে বসে ছবিগুলো দেখছিল স্বরূপ। তনয়া আজ তার কাঁধে মাথা রেখে আরামে ঘুমাচ্ছে। তার ঘুম আসছে না কেন কে জানে। আজ বিকেলটা এত সুন্দর ছিল। আশ্চর্য ব্যাপার হলো, মায়ের সাথে তার কোনো ছবি ছিল না, আজ তোলা হয়েছে। মায়ের মাথার সাথে মাথা ঠেকিয়ে তোলা ছবিটা সবচেয়ে সুন্দর হয়েছে। ছবিটা ওয়ালপেপারে দিতে গিয়ে কি মনে করে দিল না, বরং ওদের তিনজনের কিছু ছবি তুলেছিল টাইমার সেট করে, সেগুলোর একটা দিয়ে রাখলো। তার জীবনে এমন একটা সময় এসেছিল যখন প্রতিটা মুহূর্তেই মরে যেতে ইচ্ছে হতো। নিজেকে সে রোজ আত্মহত্যা থেকে বাঁচিয়ে রাখতো একটা মানুষের কথা ভেবে, সেটা ছিল মা। তবে একাকী শহুরে জীবনে তার সব রং উড়ে গিয়েছিল। রংগুলো একটু একটু করে ফিরে আসছে। যে ফিরিয়ে দিচ্ছে সেও তার জীবনে খুব গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠেছে। সে ফেসবুকে ঢুকলো। লাভ ইজ জাস্ট এ মিথ নিজের লেখা বায়োতে চোখে পড়তে সে নিজেকে প্রশ্ন করলো, হোয়াট ইজ লাভ? লোপার সাথে তার প্রেম ছিল উত্তাল, বাধাহীন, প্রবল। প্রেমের জন্য পাহাড় থেকে ঝাঁপ দেওয়া যেন কোনো ব্যাপার ছিল না। অথচ তনয়ের জন্য তার কোনো প্রবল আবেগ কাজ করে না, বরং ওপাশে থাকলে শান্তি লাগে। এটা কি প্রেম নাকি স্বস্তির জায়গা? লেখাটা পরিবর্তন করলো না সে। গল্প ও কথারাও হয়তো কখনো সত্যি হয়ে যায়। সে অপেক্ষায় রইল, হয়তো হবে। সে উত্তাল ভালোবাসার টানে ছুটে যাবে এই মেয়েটার কাছে। ভাবতে ভাবতে আপন মনেই হাসলো স্বরূপ। এও কি সম্ভব? তনয়ের সত্যিকারের একটা নতুন জীবন শুরু হলো এবার। বিয়ের পর থেকে একটার পর একটা ব্যস্ততা তাকে থিতু হতে দিচ্ছিল না। এবার যেন প্রথমবার সে হাত পা ছড়িয়ে আরামসে নিজের সংসারটা ভালো করে দেখলো। গুছিয়ে এখানে জাকিয়ে বসার একটা চিন্তা তাকে বেশ আনন্দই দিল। এই যে পর্দাগুলো বদলে ফেলবে, সে গাছ লাগাবে, দেয়ালের রং বদলে দিবে, ফার্নিচারগুলো সুন্দর তবে বিন্যাস ভালো হয়নি, ঠিক করতে হবে, কত কাজ। তনয় রোজ মার্কেটে যায়, এটা সেটা কিনে আনে, রান্নাঘরের টুকিটাকি, নতুন কোনো শোপিস, পেন্টিং কিংবা বই। প্রথম প্রথম সে নিজে জমানো টাকায় খরচ করত। আর স্বরূপ এত ব্যস্ততার মধ্যে খেয়ালই করেনি ঘরে কি হচ্ছে। হঠাৎ এক শুক্রবার তার মনে হলো বসার ঘরটা অনেক বদলে গেছে। সে অবাক হয়ে তনয়াকে ডাকতে শুরু করলো। তনয়া তখন রান্নাঘরে ময়দা মাখছে। ইউটিউব থেকে প্রাপ্ত এক বিশেষ রেসিপি তৈরি হচ্ছে স্বরূপের জন্য। অখণ্ড মনোযোগ দিয়ে কাজ করছিল সে। মাঝে ছেদ পড়লো। ময়দা হাতেই তনয়া এসে জিজ্ঞাসা করলো, তোমার সমস্যা কি? সকাল সকাল সারের মতো চেঁচাচ্ছ কেন? স্বরূপ চোখ শুরু করে বলল, আমি ষাঁড় হলে তুমি নিশ্চয়ই গাভী। উফ, কি হয়েছে সেটা বলবে? ঘরটা তো আগে এমন ছিল না। এই দুটো ফুলদানি আর দেয়ালের ছবিটা নতুন এসেছে, তাই না? আর খাবার ঘরের ঘড়িটাও। তনয়ার মনে হলো স্বরূপ তার বাড়ির এই পরিবর্তন পছন্দ করছে না। সে কিছুটা সংকুচিত হয়ে বলল, হ্যাঁ, কেন, খারাপ হয়েছে? স্বরূপ আরেকবার চারিদিকে চেয়ে বলল, না, সুন্দর হয়েছে, কিন্তু কবে করলে বলো তো? একটু একটু করে করেছি। বাহ, কিন্তু টাকা পাচ্ছ কোথায়? আমার টাকা আছে। তুমি যে বড়লোক তা জানি, কিন্তু কিন্তু এসব কিনতে থাকলে যে সম্পদ কদিনেই ফুরিয়ে যাবে তা বুঝতে পারছো? তারপর কি করবে? জানি না। বাবার কাছ থেকে নিয়ে নিজের সংসার সাজাবে? আমারই ভুল। আমার উচিত ছিল তোমাকে কিছু টাকা দেবার, একেবারে মনেই ছিল না। তনয়া বলল, বিয়ের আগে যে বলেছিলে সংসারে সমান সমান কন্ট্রিবিউট করতে হবে। স্বরূপ হাসলো। সোফায় গা এলিয়ে বসে পায়ের উপর পা তুলে বলল, সেই জন্য কন্ট্রিবিউট করছো নাকি? কিন্তু এসব তো তোমার বাবার টাকা, তোমার টাকা কই? চাকরি করলে তারপর। তনয়া, একটা কথা বলি। বলো। তুমি চাকরি করতে চাইলে আমি কখনোই নিষেধ করব না, সেটা তোমার ইচ্ছে। কিন্তু আমার পরামর্শ চাইলে বলবো, তুমি এভাবেই সুন্দর। এভাবে বলতে? এই যে এলো খোঁপা, কপালে ঘাম, ভোরবেলা উঠে নাস্তা বানাতে বসে যাওয়া,
এই তনয়া ভীষণ সুন্দর। আমি জানি না কাঁধে ব্যাগ ঝুলিয়ে পরিপাটি হয়ে অফিসে গিয়ে প্রেজেন্টেশন দেয়া আত্মবিশ্বাসী তনয়ার চেহারা কেমন হবে। আমাকে ভুল বুঝো না, আমার নিজের মা কর্মজীবী মানুষ। তোমাকে বাড়িতে বসিয়ে রাখার মতো মন মানসিকতা আমিও রাখি না। শুধু বলতে চাই, তোমার যদি ইচ্ছের ঘাটতি থাকে তাহলে প্রফেশনাল লাইফে যাবার কোনো জোর নেই। তুমি পায়ের উপর পা তুলে থাকতে পারো। তনয়া মনে মনে হাসলো। সে এবার সোফায় বসে গায়ে এলিয়ে দিয়ে পায়ের উপর পা তুলে বলল, তাহলে বাকি রান্নাটা তুমিই করো। স্বরূপ কয়েক পলক তাকিয়ে থেকে হেসে ফেললো। দুজনাই হাসলো কিছুক্ষণ। তারপর তনয়া উঠলে স্বরূপও উঠে রান্নাঘরে গেল। খাবার দুজন মিলেই তৈরি করলো। শেষে যেটা তৈরি হলো সেটা খুবই জঘন্য খেতে হলেও দুজনে হাসি মুখে সাবার করলো। স্বরূপ তনয়ার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বলল, এখন থেকে যা লাগবে এখান থেকে খরচ করবে। এটা কি আমার হাত খরচ? বলতে পারো। ধরো আমি আমি চাকরি করলাম, তখনও কিভাবে টাকা দেবে? তুমি চাইলে দেবো। তনয়া হেসে বলল, মানুষ এত অলস, মানুষ কত অলস তুমি জানো? তোমার কি মনে হয় এত পেয়ে পেয়ে এরপর আমার ইচ্ছে করবে চাকরির জন্য পড়াশোনা করতে? এমনিতেই পড়ায় কোনো মন নেই, সারাদিন ঘর সংসার নিয়েই আছি। তুমি আবার মাথাটা খেয়ে ফেলেছো। কেমন করে খেলাম? কচকচ করে চিবিয়ে খেয়েছো। স্বরূপ হেসে বলল, শার্পনারের ভেতর মাথা ঢুকিয়ে দিয়ে ক্ষয় হয়ে এখন শার্পনারের দোষ দিলে হবে? তুমি একা একা পাগল হচ্ছ, আমি কিছু করিনি। তনয় আর কিছু বলল না। স্বরূপের কথা সত্য। সে এটাও জানে সবার দ্বারা সবকিছু হয় না। সে চাইলেও তার শাশুড়ির মতো ক্যারিয়ার গড়তে পারবে না, চাইলেও দিনরাত পড়ে চাকরির জন্য দৌড়াতে পারবে না। সে হয়তো হতে পারবে একজন পারফেক্ট হাউসওয়াইফ। হাউসওয়াইফ শব্দটা এখন অনেকেই ক্ষুদ্রার্থে বলে, ছোট করে দেখে। কেন বাপু? চাকরিও তো মানুষ সংসারের জন্য, সম্মানের জন্য করে। যে দুটোই এ ঘরে থেকেও পেয়ে যাচ্ছে, তার দোষ কি? বরং সবার বাইরের জগতে কম্পিটিশন করে দৌড়ে দৌড়ে জীবনটা শেষ করে দেওয়ার ইচ্ছা নাও থাকতে পারে। তার ভাবভঙ্গি এই স্বরূপ ভালোই বুঝে, তাই তো পালে হাওয়া দিতে বলে দিল চাকরি না করলেও চলবে। টাকাটা সে ব্যাগে তুলে রাখলো। এই টাকা দিয়ে সে কি করবে তাও ঠিক করে রাখলো। সেজন্য ছুটির দিন লাগবে, কিন্তু স্বরূপের বেরসিক অফিস সপ্তাহে একদিন কষ্টে সৃষ্টে ছুটি দেয়। সেদিনের অপেক্ষা ছাড়া উপায় নেই। তনয়া কদিন অনেক গাছও লাগিয়েছে। একটা বারান্দায় সব পাতাবাহার, একটা এসব ফুলের গাছ। বারান্দাগুলো বড় বলে এখনো অনেকটা ফাঁকা রয়ে গেছে। অনেকটা সময় তনয়ার বাগানের পেছনে চলে যায়। এদের রোজ যত্ন লাগে। পাতা ছেটে দাও, পানি দাও, মাটি একটু কুচিয়ে দাও, কোনোটায় ফুল আসছে তার একটু আলাদা যত্ন নাও। তাদের শোবার ঘরে লাগোয়া দক্ষিণমুখী বারান্দায় ফুলের গাছগুলো লাগানো। প্রচুর বাতাস থাকে সব সময়। তনয়ার ভারী ভালো লাগে ফুলের সাথে সময় কাটাতে। সে এরপর একটা দোলনা কিনবে, দুজনে এটা যাবে এমন তার পরিকল্পনা শেষ হতে চায় না। গতরাতে বৃষ্টি হয়েছিল, আকাশ আজও খানিকটা ভার, সাথে ভীষণ বাতাস। গাছগুলোতে আজ আর পানি দেবে না তনয়া, শুধু মরা পাতাগুলোকে সাফ করছিল। সে সাথে গুনগুন করছিল কি একটা সুর। কোথায় এ শুনেছে নিজেও জানে না। ফোনের শব্দে উঠল সে। কে আবার সকাল সকাল? দেখলো শাশুড়ি মা। ফোন ধরে কুশল বিনিময় শেষে মা বললেন, একটা কথা ছিল গো মা। বলুন মা। মিতার জন্য তো অনেক করলে, আর একটু করো, ওকে পড়তে পাঠাবো তোমাদের কাছে। এদিকে তো ভালো কোচিং নেই, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কত যে ইচ্ছে মেয়ের, তা তোমাদের কাছে থাকলে ভালো কোচিংয়ে পড়ে পরীক্ষা দিতে পারবে। তনয়া খুশি হয়ে বলল, পাঠিয়ে দিন না, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি আগেই বলে রাখলাম, ওর তো এইচএসসি এখনো শেষ হয়নি, হলেই পাঠিয়ে দেব, তোমরা ব্যবস্থা করে রাখো। আচ্ছা মা। মিতার সাথেও ফোনে কথা হলো তনয়ার। সকাল সকাল ভারী ভালো লাগলো তার। মাঝে মাঝে একা লাগে, মিতা এলে দারুণ হবে। বৃহস্পতিবার রাতে দেখা গেল পূর্ণিমা পড়েছে, আলোয় ভেসে যাচ্ছে চারিদিক। এই শহরে আলাদা করে পূর্ণিমা চোখে পড়ে না। আজ পড়ল, তার কারণ লোডশেডিং। আজকাল লোডশেডিং বড্ড বেড়েছে। বিদ্যুৎ ঘাটতি না কি যেন সমস্যা। স্বরূপ ভীষণ বিরক্ত। রাত বিরাতে কারেন্ট চলে গেলে উঠে বসে রাগে গজগজ করতে থাকে, গালাগাল করতে থাকে অথরিটিকে। দেশটা নাকি শেষ হয়ে যাচ্ছে। নানা হাবিজাবি রাজনৈতিক প্যাচাল। তনয়ার বিরক্ত লাগলেও সে শোনে। স্বরূপ খুব আগ্রহ করে ওকে বোঝায়। ও বুঝলো কিনা খেয়ালও করে না। সে বলতে পেরেই খুশি। ইদানিং গরম পড়ে যাচ্ছে বলে লোডশেডিং হলে জানালা খুলে দিতে হয়। জানালা খুললে আবার ঝাঁকে ঝাঁকে মশা হাজির। ডেঙ্গুর ভয় আছে। স্বরূপ বলেছে জানালায় আর বারান্দায় নেট লাগিয়ে দিবে। তনয়ার ঘোর আপত্তির জন্য ব্যাপারটা থেমে আছে। স্বরূপ কিছুটা বিরক্তিও। মাঝে মাঝে বলে বসে সে, তোমার অতিরিক্ত রোমান্টিজমের জন্য কবে যেন ডেঙ্গু হয়ে মরে যেতে হবে। তখন ভালো করে আকাশ দেখো। তনয়া পাত্তা দেয় না, হাসে শুধু। রাগ হলে স্বরূপকে যা সুন্দর লাগে সে কখনো কখনো ইচ্ছে করে রাগায়।
ওর রাগান্বিত মুখের ছবিও তুলতে চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। স্বরূপ বেশি রেগে গেলে আক্রমণাত্মক হয়ে ওঠে, হাতটা চেপে ধরে কামড় দিতে আসে। যদিও ব্যাপারটা ডোমেস্টিক ভায়োলেন্স না হয়ে শেষমেশ রোমান্টিক সিনে গিয়ে দাঁড়ায়। আজ লোডশেডিংয়ের পর জানালা খুলতেই দেখা গেল মস্ত চাঁদ। তনয়া তাড়াতাড়ি বসার ঘরে গিয়ে পর্দা সরিয়ে দিল, আলোয় ভেসে যাওয়া ঘর। কি সুন্দর! আহা! সে স্বরূপকে শোয়া থেকে জোর করে তুলে নিয়ে এলো। স্বরূপ খানিকটা অভ্যস্ত হয়ে গেছে তনয়ার পাগলামিতে। সে হাই তুলতে তুলতে বসার ঘরে আসে। সত্যিই সুন্দর লাগছে, কিন্তু তার চোখে প্রকৃতি এত সুন্দর হয়ে ধরা দেয় না। বরং আগামীকাল অফিস নেই ভেবে আরামে তার চোখ বন্ধ হয়ে আসতে চায়। তনয়ার হাত ধরে জাকিয়ে বলে, চোখ খুলো, কত সুন্দর জ্যোৎস্না দেখো। তুমি দেখো। স্বরূপ তনয়ার কাঁধে মাথা রেখে চোখ বুজে ফেলে। তনয়া মাথাটা সরায় না, নিজের মনেই বলে, একটা পাখি আছে জানো, চাঁদের আলো খায়। সে আজকের জ্যোৎস্না পেট ভরে খেতে পারবে, তাই না? আমরাও খেয়ে ফেলতে ইচ্ছে করছে। কি? স্বরূপ উঠে বসে চোখ গোল করে বলল, আমাকে? তা খাও না, কে নিষেধ করেছে? সে নিজের মুখটা এগিয়ে দেয়। তনয়া হেসে দুই হাতে ওকে ঠেলে সরিয়ে দিয়ে বলে, স্বরূপ বলে, চাঁদটা দেখেছো? আজকে চাঁদ সুকান্তের ভাষায় ঝলসানো রুটি। শহরের কত লোক আজ না খেয়ে শুয়েছে, গুণে শেষ করা যাবে না হয়তো। ওদের কাছে মনে হচ্ছে চাঁদটা আলো না হয়ে রুটি হয়ে ধরা দিলে বেশি কাজে দিত। তনয়া সোজা হয়ে বসে বলল, ভালো কথা মনে করেছো। আমার ইচ্ছে ওদের জন্য কিছু করার। আমি কি বা করতে পারবো বলো? যতটুকু পারি। এই ধরো, পথ শিশুদের একবেলা খাওয়ালাম, কিংবা বৃদ্ধ রাস্তায় পড়ে থাকা মানুষকে কিছু কিনে দিলাম। স্বরূপ মাথা দুলিয়ে বলল, আমি আগে প্রায়ই পথশিশুর একটা গ্যাংয়ের সাথে সময় কাটাতাম। বিয়ের পর তোমাকে সময় দিতে গিয়ে ওদের থেকে দূরে সরে গেছি। চলো না, কাল যাই। স্বরূপ তনয়ার নাক টেনে দিয়ে বলল, ওকে সুইট হার্ট। স্বরূপ প্রথমবার তনয়াকে এমন কিছু ডাকলো। এর আগে মজা করে সিন্ডারেলা, ভুতু, মাথামোটা ইত্যাদি ডাকলেও এভাবে কখনো ডাকেনি। তনয়া লজ্জায় বেগুনি হয়ে গেল। স্বরূপ বিষয়টা খেয়াল করে তনয়ার আরেকটু কাছ ঘেঁষে এলো, কানে কানে বলল, চাঁদের আলো আমাকে বলে গেছে এত সুন্দর সময়টা আজে বাজে কথা বলে নষ্ট না করতে, অনেক জরুরি কাজ পড়ে আছে। পরের দিন ওরা সকালে বের হয়ে ফিরল বিকেলে। সারাদিন পথে পথে ঘুরেছে। সেদিন স্বরূপের দেওয়া টাকার সাথে তনয়া নিজের কিছু টাকা মিলিয়ে দান করেছে যাকেই অভাবে পেয়েছে তাকে। দুপুরে একগাদা পথ শিশুদের সাথে বসে ফুটপাতে বসে খাবার খেয়েছে। বিকেলটা বলা চলে ঘুরে কাটিয়েছে। সন্ধ্যায় ফিরে তনয়া খেয়াল করলো ওর পা আর চলছে না, ব্যথায় ভারী হয়ে আসছে। কোনো মতে গোসল সেরে এসে শুয়ে পড়ল। স্বরূপ জিজ্ঞাসা করলো, হলো কি? পা ব্যথা। স্বরূপ কিছু না বলে নিজেও ফ্রেশ হয়ে এলো। তারপর চা বানিয়ে নিয়ে এলো দুজনের জন্য। তনয়াকে উঠিয়ে বসে চা খেতে খেতে আজকের দিনেরই আলোচনা হলো। চা শেষ হলে স্বরূপ নিজেই সব নিয়ে গেল ধুয়ে রাখতে। তারপর রাতের খাবারের আয়োজনে লেগে গেল। খুব বেশি কিছু না, ভাত, আলু ভর্তা আর ডাল। রান্না শেষে তনয়াকে জোর করে উঠালো। সে ততক্ষণে নামাজের সময় হয়েছে। স্বরূপ বেরিয়ে গেল নামাজ পড়তে। তনয়া অজু করে নামাজ পড়ে নিল। স্বরূপ ফিরল হাতে জিলাপি নিয়ে, কে যেন মসজিদে মিলাদ পড়িয়েছে। তনয়া ভীষণ আগ্রহ করে খেলো। দেখে স্বরূপ হেসে জিজ্ঞাসা করলো, তোমার জিলাপি পছন্দ? খুব। আচ্ছা এবার খাবে, চলো আজ জলদি শুয়ে পড়বো। ওকে। খাওয়া শেষে স্বরূপ এবারও তনয়াকে কিছুই করতে দিল না, নিজেই সব গুছিয়ে রাখলো। ওকে একটা প্যারাসিটামল খাইয়ে শুইয়ে দিয়ে গেল। দুজনাই ক্লান্ত ছিল। বিছানায় মাথা দিতেই চোখে ঘুম জড়িয়ে এলো। স্বরূপের ঘুমটা ভাঙলো মাঝরাতে। কেন ভাঙলো? মনে হলো ক্ষীণ কোনো শব্দ তাকে বিরক্ত করছিল। শব্দটা কিসের? কিছুক্ষণ পর খেয়াল করে বুঝতে পারলো ওটা তনয়ার কাছ থেকে আসছে। অস্থিরভাবে পা দুটো বারবার এপাশ ওপাশ করছে। স্বরূপ মৃদুস্বরে ডাকলো। জবাব এলো, তনয়া, হুম পায়ে ব্যথা কমেনি? হুম পায়ে হাত পড়তেই চমকে উঠে সরে যেতে চাইলো তনয়া। আরে করো কি? তুমি ঘুমাও, আমি একটু টিপে দেই। তনয়া স্বরূপকে ঠেলে সরিয়ে দেবার চেষ্টা করে বলল, তুমি ঘুমাও প্লিজ। এটা কি করছো? চুপ, একদম চুপ, শুয়ে ঘুমানোর চেষ্টা করো। স্বরূপের শক্ত হাত তনয়াকে ধরে শুইয়ে দিল। পা টিপে দিতে থাকলো। এবার তনয়ার আরামে চোখ বুজে এলো আপনা আপনি। জানালা দিয়ে আসা মৃদু আলোয় তনয়ার মুখটা আবছা দেখা যায়। স্বরূপের ভীষণ মায়া হলো ওকে দেখে। সেই দুপুর থেকে অবাক হয়ে আছে। সে নিজে না হয় গ্রামে বড় হয়েছে, তারও তো বাছাবাছি নাই, কিন্তু তনয়া কেমন করে ফুটপাতে বসে বাচ্চাগুলোর সাথে একসাথে খেলো। মেয়েটা সারাদিন ছোটাছুটি করেছে, বুঝতে দেয়নি কষ্ট। এখনো ব্যথায় ঘুমাতে পারছিল না, তবুও তাকে ডাকেনি। এত নরম মনের একটা মেয়েকে তার কাছেই আসতে হলো।
সে কি ওকে ডিজার্ভ করে? চমৎকার কোনো ছেলের সাথে তনয়ার বিয়ে হতে পারত, যে ওকে ভীষণ ভালোবাসতো, ওর মতো করে পাগলামি করতো, দিনরাত ভালোবাসি বলতো। চিন্তাটা একবার মাথায় আসতেই স্বরূপের শরীরে সামান্য ঝাঁকুনি দিয়ে গেল। নিজের চিন্তার জন্য নিজের উপরেই রাগ লাগছে, অন্য কাউকে তনয়ার পাশে ভাবার ক্ষমতা তার নেই। যত সব বাজে চিন্তা। যা হয়েছে ভালো হয়েছে, সে নিজেই ওর বর হিসেবে ভালো, অন্য কেউটা আসছে কোথা থেকে? তনয়া এবার ক্ষীণস্বরে বলল, ব্যথা কমেছে এখন? তুমি ঘুমাওনি? না, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো, আসো প্লিজ। স্বরূপ এবার শুতে গেল। মাথার চিন্তাটা যাচ্ছে না। সে জিজ্ঞাসা করলো, তনয়া, তোমার যদি এমন কারোর সাথে বিয়ে হতো যে তোমাকে খুব ভালোবাসতো, তাহলে ভালো হতো না? তনয়া স্বরূপের গলা জড়িয়ে বলল, না, কেন? তোমার চেয়ে বেশি কেউ ভালোবাসতেই পারে না। সে কি, আমি তোমাকে ভালোবাসি এ কথা কখন বললাম? সব বলতে হয় না। তনয়া ঘুমিয়ে গেল। স্বরূপ জেগে ভাবতে লাগলো, সে ভালোবাসে কেমন করে? তনয়া যত সহজ ভাবছে তত সহজ না। আজকের বিষয়টাকে বড়জোর বলা যায় এমপ্যাথি। তনয়ার পরীক্ষার রুটিন দিয়েছে, এটা সে জানলো পরীক্ষার মাত্র 1 সপ্তাহ আগে। সে সংসার নিয়ে এতই ব্যস্ত ছিল যে পড়াশোনার একটা অংশ ঝুলে আছে ভুলেই গেছিল। এক সকালে তার বান্ধবী ঝুমি ফোন করে জিজ্ঞাসা করলো। কি রে, তুই কি পরীক্ষা দিবি না? তনয়া অবাক হয়ে জিজ্ঞাসা করলো, পরীক্ষা কবে? সামনের সপ্তাহে। আমাকে কেউ বললো না কেন? কেউ কি আলাদা করে কাউকে বলে? সবাই খোঁজ খবর রাখে। ফেসবুক গ্রুপে কবে রুটিন দিয়েছে, মেসেঞ্জারে আলাপ আলোচনা হচ্ছে। তুই কিছুই দেখিসনি? এতদিনে তোর কোনো রেসপন্স না পেয়ে আমি ভাবলাম তুই পরীক্ষায় দিবি না, এজন্য ফোন করলাম। তনয়া ভারী অবাক হলো। ফেসবুকে সে থাকে না তেমন একটা, আর মেসেঞ্জারে পড়াশোনার গ্রুপে সারাদিন টুংটাং মেসেজের জ্বালায় সে মিউট করে রেখে দিয়েছে, সেজন্যই কিছুই জানে না। এটা এখন কাকে বোঝাবে? তনয়া দুঃখিত গলায় বলল, আমি দেব পরীক্ষা, তুই একটু বস একদিন আমার সাথে, বুঝিয়ে দে কিছু, পাস তো করতে হবে। ঝুমি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমরা রোজই ক্যাম্পাসে যাই, তুই এলেই সবাইকে পাবি। রাতে তনয়াকে অন্যমনস্ক দেখে স্বরূপ জিজ্ঞাসা করলো, ঘটনা কি? তনয়া সব খুলে বলতেই স্বরূপ এত বড় একটা হা করলো যে তনয়ার মনে হলো যে মুখের ভেতর আস্ত ফুটবল ঢুকিয়ে দেওয়া যাবে। অনেকক্ষণ পর কথা বলল স্বরূপ। আমি জীবনে এমন মানুষ দেখিনি যারা পড়াশোনার ধারের কাছেও থাকে না, তারাও এত কেয়ারলেস। আচ্ছা, সরি। আমাকে সরি বলছো কেন? নিজেকে বলো। ওকে। পরীক্ষার বইপত্র কিছু আছে? বই পড়ার সময় কোথায়, কাল গিয়ে নোটস জোগাড় করব। তাই করো, কাল থেকে পড়তে বসবে। আর কোনো ফাঁকিবাজি না। ফেল করলে তোমার আমারও কোনো মান সম্মান থাকবে না। তনয়া কাচুমাচু মুখে বলল। এখন একেবারেই পড়তে ইচ্ছে করে না। স্বরূপ অদ্ভুতভাবে তার দিকে তাকালো, কিছুই বলল না। পরদিন তনয়া ইউনিভার্সিটিতে গেল পরীক্ষার নোটস জোগাড় করতে। এক জনের থেকে এক একটা নোট নিয়ে ফটোকপি করলো। ভাগ্যিস পরীক্ষার ফর্ম ফিল আপের একদিন বাকি ছিল, সেজন্য অনেকটা সময় বেরিয়ে গেল। সারাদিন দৌড়াদৌড়ি করে যখন বাসায় পৌঁছলো তখন সে বেশ হাঁপিয়ে উঠেছে। পৌঁছে দেখলো স্বরূপ বাসায়, সাথে আরো কিছু লোক। হচ্ছেটা কি? শোবার ঘরে ঢুকে ঘটনা বুঝতে পারলো। পড়ার টেবিল আনা হয়েছে, সেটা সেট করে দিতে এই লোকগুলো এসেছে। তনয়া বলল, এর আবার কি দরকার ছিল? খাবার টেবিলে বসেও পড়া যেত। কদিন আর পরীক্ষা থাকবে? স্বরূপ বলল, মা বলেছে টেবিল চেয়ার আনতে। অপ্রয়োজনীয় খরচ। কিন্তু মায়ের কথা অন্য। কি কথা? তোমার পড়াশোনা শেষ হলে কি হবে? আরো মানুষ বাসায় আসবে, তাদের পড়াশোনা হবে এখানে। ও, মিতা তো আসছে। তুমি একটা মাথা মোটা। মিতা ছাড়া আর কে এসে পড়াশোনা করবে শুনি? মেয়েটা কি আমাদের বেডরুমে বসে পড়বে? না তো। ভাবো ভাবো, সবসময় আমরা বর্তমান মানুষদের নিয়ে কেন ভাববো? ভবিষ্যৎ মানুষদের নিয়েও ভাবতে পারি। তনয়া এবারও ঠিকঠাক বুঝতে পারলো না মানুষের আবার বর্তমান ভবিষ্যৎ কি। দুদিনেই তনয়া বুঝতে পারলো তার জীবনটা নরক হয়ে গেছে। সে একটা জ্যান্ত অগ্নিকুণ্ডে বসে আছে। স্বরূপ তাকে রুটিন করে দিয়েছে, কোন দিন কোন সাবজেক্ট কতটুকু পড়বে এসব ঠিক করে দিয়ে সে অফিসে যায়। অফিস থেকে ফিরে পাই পাই করে পড়াশোনার হিসাব নেয়। অফিস থাকলে আগে বড় জোর একটা কল করতো সে, এখন 4-5 বার কল করে জিজ্ঞাসা করে পড়াশোনার কি খবর। এটা বাদে আর একটা শব্দও বলে না। রান্না বান্নাও তাকে করতে দেয় না। দুরিখালাকে বলে দিয়েছে তিনি রান্না করে দিয়ে যান। তনয়ার মোবাইলে ওয়েলবিং অ্যাপ রোজ চেক করে দেখে সে কতক্ষণ স্ক্রিন টাইম দিয়েছে। মোট কথা তনয়ার অবস্থা চিড়েচ্যাপ্টা। এদিকে পড়াশোনা মাথায় ঢুকতে চায় না, মন এদিক ওদিক চলে যায়। জানালা দিয়ে যে নারিকেল গাছের ডাল দেখা যায় সেটার দিকে ঘন্টা ধরে চেয়ে থাকতেও ভালো লাগে।
স্বরূপ রোজ তাকে বকা দেয়, পড়া না হলে ঘুমাতে যায় মাঝখানে দুটো বালিশ দিয়ে। তনয়ার কান্না পায়, তবু কান্না গিলে রাত জেগে পড়ে। কিছুই করার নেই। অসম্ভব রকমের পড়াশোনার পর প্রথম পরীক্ষাটা তনয়ার ভালোই হলো। প্রশ্ন যদিও কঠিন হয়েছিল, তবুও তনয়া অনেক কিছুই লিখতে পারলো। পরীক্ষা দিয়ে বের হয়ে প্রথমেই তার মনে হলো স্বরূপ এই কড়াকড়িটা না করলে সে নির্ঘাত ফেল করত। পরীক্ষার হল থেকে বের হয়ে যার কথা ভাবছিল তার দেখা পাওয়া গেল। ভুরু তুলে সে জিজ্ঞাসা করলো, কেমন হলো? ভালো। আইসক্রিম খাবে? চলো। আইসক্রিম খেতে খেতে বাসায় ফেরার পথে তনয়ার মনে হলো আবার আগে স্বরূপকে ফেরত পেয়েছে। কিন্তু বাসায় পা দিয়ে ভুল ভাঙলো, আবার যে কি সেই। পরীক্ষা চললো একের পর এক। স্বরূপও মাঝে মধ্যে ওর সাথে রাত জাগে। বেশি রাত হলে দুধ গরম করে দেয়, নুডলস বানিয়ে আনে। তনয়ার এখন পড়াশোনা অনেকটা অভ্যাস হয়ে এসেছে। একটা পরীক্ষা ভালো হলে পরেরটা আরও ভালো দেবার আগ্রহ চলে আসে। এভাবে একের পর এক পরীক্ষা চলতে থাকলো। এর মধ্যে একটা মজার কাণ্ড ঘটলো। স্বরূপ বাসায় ফিরল খুব উত্তেজিত হয়ে। তনয়া কিছু জিজ্ঞাসা করার আগেই বলল, জানো কি হয়েছে? তনয়ার মনে হলো একটা 10 বছরের শিশুর সাথে কথা বলছে যে তার ভীষণ কাঙ্ক্ষিত খেলনাটাকে খুঁজে পেয়েছে। সে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? তুমি রকিবকে চেনো? আমার বন্ধু, রূপারও বন্ধু। হ্যাঁ, চিনি। ও আমেরিকা সেটেল হয়ে গেছে, দ্রুতই চলে যাবে। তো ওর গাড়িটা বিক্রি করে দিয়ে যাবে। আমি বলেছি আমি নেব। সেকেন্ড হ্যান্ড? হ্যাঁ, নতুন কেনার টাকা জোগাড় করতে কত বছর লাগবে কে জানে। সেকেন্ড হ্যান্ডে চলবে। আর ওর গাড়িটা একদম নতুন, আমি কেনার সময় সাথে ছিলাম, দারুণ পছন্দ হয়েছিল। কিন্তু সেটার জন্য তো অনেক টাকা লাগবে। অল্প অল্প করে দেবো, ওর তাড়া নেই কোনো। বাহ, দারুণ তো। স্বরূপ হাতে হাত ঘষিয়ে বলল। দারুণ মানে ফ্যান্টাস্টিক। তনয়া ওর খুশি দেখে হেসে ফেলল। স্বরূপ বলল, গাড়িটা পেয়ে যাব সপ্তাহ খানেকের মধ্যে। তোমার পরীক্ষাও শেষ হবে। শেষ পর্যন্ত ভালো পরীক্ষা দিতে পারলে তোমাকে লং ড্রাইভে নিয়ে যাব। তুমি ড্রাইভিং পারো? ডিয়ার তনয়া, আমি ড্রাইভিং শিখেছি আরো 5 বছর আগে। তখন তোমার গাড়ি ছিল? স্বরূপ হাসল। না, উবার চালাতাম। ও, টাকা পয়সার সমস্যার জন্য না, গাড়ি চালানোর জন্য। তনয়া অদ্ভুত চোখে তার দিকে তাকালো। শখ বটে। গাড়ির জানালা দিয়ে হাত বের করতে কয়েক ফোঁটা বৃষ্টি ভিজিয়ে দিল তার হাত। নীল রঙের চুড়ির রিনরিনে ধ্বনির সাথে বৃষ্টির সুর মিশে যাচ্ছে। আর কোনো শব্দ নেই। গাড়িটা মসৃণভাবে চলছে হাইওয়ে ধরে। চারিদিকে এত সবুজ যে চোখ জুড়িয়ে যায়। তনয়া স্বরূপের দিকে তাকালো। খুব আনন্দ নিয়ে সে ড্রাইভ করছে। ঠোঁটের কোণে হাসি লেগে আছে। গতকালই তারা গাড়িটা পেয়েছে। আর গতকালই তনয়ার পরীক্ষা শেষ হয়েছে। আজ ভোরবেলা স্বরূপকে তুলে দিয়ে পাগল করে ফেলেছে বের হবে বলে। তনয়া চাইছিল একটু ঘুমোতে, কিন্তু স্বরূপের এই পাগলাটে শখটাতে বাধা দিতেও ইচ্ছা করছিল না। অগত্যা সে উঠে তৈরি হয়েছে। তৈরি হতে গিয়ে সে প্রথমবার খেয়াল করেছে কদিনে তার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে, গালের হাড় বেরিয়ে পড়েছে, গায়ের রঙও অনুজ্জ্বল হয়ে আছে। মনটাই খারাপ হয়ে গেছে তার। স্বরূপকে সে কথা বলতেই স্বরূপ বলেছে, কি জানি, তোমাকে তো এরকমই লাগে। তনয় আর কথা বাড়ায়নি। চোখ সবকিছু ডিটেক্ট করতে পারে না বোধহয়। তনয়ের আজ আর সাজতে ইচ্ছা হয়নি। গোসল করে নীল শাড়ি পরেছে, সাথে চোখে মোটা করে কাজল, অল্প কিছু ডিজাইনার গয়না আর হাত ভর্তি নীল চুড়ি। ওকে তৈরি দেখে স্বরূপ মুখে কিছু না বললেও তার 2 সেকেন্ড থমকে তাকিয়ে থাকাটা তনয়ের চোখ এড়ায়নি। তার ওটুকুতেই চলবে। অনেকটা ড্রাইভ করে আসার পর একটা চায়ের দোকানের সামনে গাড়ি থামালো। স্বরূপ জিজ্ঞাসা করলো, চা খাবে? অবশ্যই। নামি, চলো। ওরা চায়ের দোকানে ঢুকতে আবারও ঝেপে বৃষ্টি নামলো। ভেতরে বসে মাটির ভারে চুমুক দিতে দিতে তনয়া খেয়াল করলো রাস্তার অপর পাশে একটা লম্বা কদম ফুলের গাছ। সেটা ভর্তি আছে সোনারাঙা বলের মতো কদম ফুলে। গানটা মনে পড়ে গেল তার, বাদল দিনের প্রথম কদম ফুল। হুমায়ুন আহমেদের কোন বইতে হয়তো এরকম একটা লেখা পড়েছে সে। বর্ষার প্রথম কদম যদি কেউ তার ভালোবাসার মানুষকে দেয়, তাহলে সেই ভালোবাসা অটুট থাকে। তনয়া স্বরূপের হাত চেপে ধরে ঝাঁকুনি দিয়ে বলল, আমার কদম ফুল চাই। স্বরূপ ভুরু কুচকে গাছের দিকে চেয়ে তারপর তনয়ার দিকে চাইলো। এই বৃষ্টির মধ্যে গাছের মাথায় কে উঠবে? প্লিজ প্লিজ প্লিজ। তুমি উপায় বলো, আমি ব্যবস্থা করি। আমি গাছে চড়তে পারি, কিন্তু বৃষ্টিতে গাছটা পিচ্ছিল হয়ে আছে। পড়ে হাড়গোড় ভাঙার শখ অন্তত এই মুহূর্তে নেই। এখানে বুড়ো চাওয়ালা ছাড়া আর কেউ নেই। তিনি নিশ্চয়ই কদম পেড়ে দেবেন না। তনয়া এবার একটু দমে গেল। ওরা আবার গাড়িতে চড়ে রওনা দিল সামনে। বৃষ্টি ধোয়া অসম্ভব সুন্দর পথঘাট। তনয়ার মনে হলো প্রকৃতি তাদের জন্য নিজেকে সাজিয়ে বসে আছে। ডেকে ডেকে বলছে, আমাকে দেখো, চোখ ভরে দেখো। তনয়া একসময় স্বরূপকে বলল, তোমাকে একটা জরুরি কথা বলার ছিল।
কি কথা? তনয়া কিছুক্ষণ ঠোঁট কামড়ে বাইরের দিকে চেয়ে রইল। কেমন করে বলবে? স্বরূপ আবারও জিজ্ঞাসা করলো। কি কথা বললে না? পরে বলবো। ওরা আরও অনেক দূর যাবার পর একটা ছোট্ট রেস্তোরাঁয় ভাত ভর্তার হাঁসের মাংস দিয়ে দুপুরের খাবার সারলো। এরপর ফিরতেই পথ ধরল। তনয়া এত খেয়ে ফেলেছিল যে শরীর ভার হয়ে আসছিল। সে গাড়িতে বসে আর চোখ খোলা রাখতে পারল না, ঘুমিয়ে পড়ল। যখন ওর ঘুম ভাঙল তখন বিকেল হয়ে এসেছে। আকাশ প্রচণ্ড ভার, আবার একগাদা জল ঢালার প্রস্তুতি নিয়ে বসেছে। তনয়া প্রথমটায় কিছু বুঝলো না। হঠাৎ খেয়াল হলো তার ডান হাতে একটা বেলি ফুলের মালা জড়ানো। সে দন্ত বিকশিত এক হাসি দিয়ে বলল, কখন পড়ালে এটা? একটু আগেই পেয়ে গেলাম হঠাৎ, তবে কদম জোগাড় করতে পারিনি। প্রয়োজন নেই, কদমের তো ঘ্রাণ নেই বেলির মতো, এটাই সবচেয়ে সুন্দর। স্বরূপ হাসলো। মেয়েটা কত অল্পতেই খুশি হয়। হঠাৎই আকাশ ভেঙে বৃষ্টি নামলো। অন্ধকারে কিছুই দেখা যায় না সামনে, যদিও দিন এখনো বেশ খানিকটা বাকি। আকাশের রং হয়েছে গাঢ় বেগুনি। স্বরূপ রিস্ক নিয়ে ড্রাইভ করতে চাইল না। বৃষ্টি কমা পর্যন্ত অপেক্ষা করতে গাড়ি থামিয়ে রাখলো রাস্তার পাশে। তনয়া ঠিক এই সুযোগটাই সকাল থেকে খুঁজছিল। সে তার জায়গা থেকে উঠে এগিয়ে গিয়ে আচমকায় চুমু খেলো স্বামীর ঠোঁটে, ঠিক সিনেমার মতো। তারপর খিলখিল করে হেসে ফেলল। স্বরূপ আর ছাড়ল না তাকে। মনে মনে সে বলল, সময়টা এখানেই থেমে গেলে খুব একটা খারাপ হতো না। পরদিন স্বরূপের অফিস তাড়াতাড়ি ছুটি হয়ে গেলে সে বিকালের দিকেই চলে এলো। হাত মুখ ধুয়ে শটান চলে গেল রান্নাঘরে। তনয়া পিছু পিছু গিয়ে দেখলো সদ্য নিয়ে আসা বাজারের ব্যাগ থেকে সে বড় চিংড়ি বের করছে। তনয়া এগিয়ে গিয়ে বলল, আমি করছি, তুমি রেস্ট নাও। না, আমি রান্না করব। এখন কি রান্না করবে? স্যুপ। কয়েকটা চিংড়ি বেছে কেটে দাও তো। আমি স্যুপ রান্না করতে পারি। না, আমার অনেক ক্ষুধা লেগেছে। সেজন্য নিজের হাতে রাখতে হবে? হুম, নিজের হাতে রান্নার ক্ষুধা। বাহ, বেশ। জানো তো নয়া, আজকে আমার মোবাইলে বারবার স্যুপের অ্যাড আসছিল। এই জন্য এত খেতে ইচ্ছে করছে? হ্যাঁ, তবে হঠাৎ স্যুপের অ্যাড আসছিল কেন বলতে পারো? কেন? কারণ আমার স্যুপ পছন্দ। তোমার যে স্যুপ পছন্দ এটা আমিও জানি না, মোবাইল জানবে কেমন করে? সেটাই তো আসল কথা। আজ কলিগরা আলোচনা করছিলাম কার কি পছন্দ, আমি স্যুপ বলেছিলাম, তখনই জেনে ফেললো। ও তাই বলো। এর থেকে কি বুঝলে? কি বুঝলাম? আমাদের কোনো প্রাইভেসি নেই, ওরা সব শোনে। এটা তো জানা কথাই। তুমি যেসব ক্রিঞ্জি ভালোবাসার কথা টথা বলো না, ওগুলো ওরা শুনে ফেলে, তারপর হাসাহাসি করে। ইস, কে হাসাহাসি করে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হাসতে পারে? পারবে না কেন, ওরা সব পারে। আজে বাজে কথা বন্ধ করবে? মনে আছে গতকাল গাড়িতে বসে কি কি বলছিলে? তনয়া রেগে গিয়ে স্বরূপকে জোরে চিমটি দিয়ে চিৎকার করে বলল, মুখ বন্ধ করবে তুমি? আচ্ছা আচ্ছা, ওই যে পরীক্ষার মধ্যে একদিন বললে। স্বরূপ কথা শেষ করতে পারল না, কলিং বেল বাজলো। তনয়া গেল দরজা খুলতে। দরজা খুলে অবাক হয়ে দেখলো মিলি দাঁড়িয়ে আছে। ওর চেহারা পুরোপুরি বিধ্বস্ত, মনে হচ্ছে একটা ঝড় বয়ে গেছে ওর উপর দিয়ে। বেশ অনেকটা সময় লাগলো মিলি স্বাভাবিক হতে। সে যেন কোনো ঘোরের মধ্যে আছে। সেই ঘোর থেকে বের হবার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। তনয়া আর স্বরূপ তার দুই পাশে বসে আছে। তারা বুঝতে পারছে না কি করবে, শুধু মিলিকে জিজ্ঞাসা করে যাচ্ছে কি হয়েছে। মিলি একসময় কথা বলতে পারলো। তনয়াকে বলল, কেন যে শাড়ি পরে এলাম না। তনয়া পানি নিয়ে এলো। মিলি পানি এক চুমুকে খেয়ে ফিরিয়ে দিয়ে বলল, তিতো লাগছে। কি হয়েছে বলবি? আঙ্কেল আন্টি ঠিক আছেন? মিলি মাথা উপর নিচ করলো। সব ওরা ভালো আছে। তবে আজ অফিসে তাড়াতাড়ি ছুটি হয়েছে, আমি বাসায় চলে গিয়েছিলাম। ফ্ল্যাটের দরজা বন্ধ ছিল, ভাবছি বাসায় কেউ নেই। চাবি দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকে দেখি আমাদের বেডরুমের দরজাও ভিতর থেকে বন্ধ। কে ছিল ভেতরে? ওদের দুজনের হাসির আওয়াজ পাওয়া যাচ্ছিল। মেয়েটা ব্যাগ ছিল ডাইনিং টেবিলের ওপর, মেঝেতে ওড়না পড়েছিল। আর কি কিছু বলার বা বোঝার বাকি থাকে? সবাই চুপ করে রইল। দৃশ্যটা ভেবে তনয়ার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। সে দেখলো স্বরূপের চোখ লাল হয়ে গেছে। ঠিক একই জিনিস প্রত্যক্ষ করার ভাগ্য তারও এক সময় হয়েছিল। মিলি বলল, আমি যে গিয়েছিলাম সেটা ওদের জানতে দিইনি, চলে এসেছি। আমি বুঝতে পারছিলাম আমার অবস্থা ভালো না, বাড়িতে এই অবস্থায় যাওয়া সম্ভব না। মা বাবা দুজনেরই কেউ সহ্য করতে পারবে না। আমি কোথায় যাব বুঝতে পারছিলাম না। তোর বাসার কাছে দেখে এখানেই চলে এলাম। স্বরূপ উঠে দাঁড়িয়ে বলল, চলো ওনাদের হাতে হাতে ধরবো আজকে। মিলি কাপা গলায় বলল,
না দরকার নেই, আমি আর ওখানে যাব না। সব কিছুর একটা লিমিট থাকে মিলি। একজনকে বিয়ে করে আরেকজনের সাথে শোবে আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখব? চিটিং করে এমনি পার পেয়ে যাবে? এত সহজ সব কিছু? বিয়েটা কি ওর কাছে ফাজলামো মনে হয়? ওকে একটা শিক্ষা না দিয়ে ছাড়বো না আমি। মিলির চোখে পানি চলে এসেছিল, সে গাল থেকে পানি মুছে বলল, সে অনেক আগে লিমিট পার করে ফেলেছে স্বরূপ। আজকেরটা তারই একটা নমুনা ছিল মাত্র। তুই প্রশ্রয় দিয়ে আরো বাড়তে দিয়েছিস। মিলি হঠাৎ রেগে গিয়ে চেঁচিয়ে উঠল, কেউ নিজের সংসার চোখের সামনে ভাঙাটা প্রশ্রয় দেয় না স্বরূপ। আমি দিনের পর দিন চেষ্টা করেছি ওকে বোঝানোর, ওই মেয়েকে বোঝানোর। কি না করেছি তুই তো জানিস। আমি কোনোদিনও কাউকে কিছু রিকোয়েস্ট পর্যন্ত করি না, আর ওর কাছে 1000 বার হাত জোর করে মিনতি পর্যন্ত করেছি। কোনো মেয়ে চায় না তার সংসার ভেঙে যাক। আমি শেষ পর্যন্ত চেষ্টা করেই হাল ছেড়েছি। আজ গিয়ে ধরলে কিছুই হবে না, সব হাতের বাইরে চলে গেছে। স্বরূপ বসে পড়ে বলল, তুই এখন কি করতে চাস? এখন আর কিছু করার নেই, ওই বাড়িতে আমি আর যেতে পারবো না, সম্ভব না। তাহলে? মা বাবাকে বলতেই হবে, কিন্তু কিভাবে বলবো সেই সব ভাবতে হবে। একটু সময় লাগবে, সেই সময়টুকু আমি তোর বাসায় থাকি। মিলির চোখ থেকে চোখ সরিয়ে নিল স্বরূপ। এত অসহায় চোখ সে কমই দেখেছে। বলল, তোর যতদিন ইচ্ছা থাক, সমস্যা নেই। মিলি তনয়ের দিকে তাকালো। তনয় ওর হাত ধরে বলল, তুমি থাকো আপু, আমাদের অসুবিধা হবে না। মিলি 2 হাত দিয়ে মাথা চেপে ধরে বলল, আমি একটু বিশ্রাম নিব। স্বরূপ তনয়াকে বলল, একটা ঘর ঠিক করে দাও ওর জন্য। তনয়া সব ঘর গুছিয়ে রাখে, তবুও গেস্ট রুমের চাদরটা বদলে ঘরটা আরেকবার সাফ করে দিল। মিলি কোনো কাপড় চোপড় আনেনি, সে গিয়ে জিজ্ঞাসা করলো, আপু, তোমাকে আমার জামা দেবো? একটু ঢিলে হবে হয়তো। মিলি মৃদু হাসার চেষ্টা করে বলল, দিও, 2 সেট দিলেই হবে। তনয় কয়েক সেট জামা মিলির ঘরে রেখে এলো। মিলি তারপর উঠে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। তনয়া রান্নাঘরে গিয়ে দেখলো স্বরূপ গম্ভীর মুখে খুন্তি নেড়ে যাচ্ছে। তনয়া জিজ্ঞাসা করলো, কত দূর হলো? হচ্ছে। তুমি এরকম মুড অফ করে থেকো না প্লিজ। স্বরূপ কিছু বলল না, তার মেজাজ প্রচন্ড খারাপ হয়ে আছে। বেশি কথা বললে হয়তো তনয়ের উপর রাগ ছেড়ে পড়বে, তাই চুপ করে রইল। কিন্তু তনয়া কথা বলেই যাচ্ছে। স্বরূপ একটু পর ওর কথার মাঝখানেই বলল, দেখো তো স্যুপটা, মাথা ব্যথা করছে আমার। তনয়া দীর্ঘশ্বাস ফেলল। কি এক ঝামেলা শুরু হলো। পরদিন স্বরূপদের সব বন্ধুরা একত্র হলো সন্ধ্যার দিকে। স্বরূপ সবাইকেই ডেকেছে কোনো একটা সমাধান বের করার জন্যে। মিলি যদিও নিষেধ করেছিল, স্বরূপ শোনেনি। এদিকে মিলির তার স্বামীকে ফোন করে বলে দিয়েছে সে আর বাড়িতে যাবে না। সাফাত খুশি হয়েছে, সে চাইছিল মিলি তাকে ডিভোর্স দিক, তাহলে কেউ বলতে পারবে না সে বউকে ছেড়েছে, বরং বলে বেড়াবে তার বউ তাকে ছেড়ে চলে গেছে। এইসব কিছু নিয়ে কথাবার্তা হচ্ছিল আজ। মিলি চুপচাপ বসেছিল মাথা নিচু করে। জোর আলাপ আলোচনা চলছিল। রূপাও এসেছে, সে তনয়ার কাছে রান্নাঘরে গেল। তনয়া সবার জন্য নাস্তা বানানোয় ব্যস্ত ছিল। রূপা গিয়ে জিজ্ঞাসা করলো, তোর খবর বল। তনয়া হাসলো। ভালো। বলেছিলাম না স্বরূপের মতো ছেলে তুই খুঁজলেও পাবি না। কথাটা কি মিলেছে? তনয়া মুখ টিপে হেসে বলল, মনে তো হয়। রূপা ওর সাথে কাজে হাত লাগালো। তারপর সংসার করতে কেমন লাগছে? প্রতিদিন রান্না করতে ভালো লাগে? খুব। এখন লাগবেই, বুঝলি? এরপর বাচ্চা কাচ্চা হবে, গ্যাঞ্জাম বাড়বে, তখন রোজ রান্না করতে অসহ্য লাগবে। তনয়া আবারও হাসলো। তোমার বন্ধু আছে তো, আমি না পারলে সে করবে। ভালো রাধে। বাহ, এ তো জানতাম না। ওরা বেশ খানিকক্ষণ সাংসারিক গল্প করলো। একসময় মিলির প্রসঙ্গ উঠলে রূপা বলল, কি মানুষ কি হয়ে যায় ভাবা যায় না। মিলিকে দেখে বিশ্বাসই হয় না ও আগের সেই মিলি। মিলি আপু আগে কেমন ছিল? আমাদের সবার থেকে স্মার্ট। ওর পেছনে কত ছেলে ঘুরেছে কোনো হিসাবই নেই। ও কাউকে পাত্তাও দিত না, নিজের মতো থাকতো। ওর ড্রেস আপ ফিগার দেখলেই আমাদের চোখ ধাঁধিয়ে যেত, এমন অবস্থা ছিল। আর ছেলেরা তো খাবি খেত। এখন ওকে যা দেখেছিস তার থেকে 10 গুণ বেশি সুন্দর ছিল ইউনিভার্সিটিতে পড়ার সময়। কি বলো? ছবি দেখাবো তোকে, তখন বুঝবি। এই যে ওর বর সাফাত ভাই, সে তো পাগল ছিল পুরো। আমাদের 2 ব্যাচ সিনিয়র, পুরো 4 বছর ওর পেছনে ঘুরেছে। কত যে পাগলামি করেছে বলার মতো না। সুসাইড পর্যন্ত করতে গেছে 2 বার। শেষে মিলি ধরা দিয়েছে। তারপর বিয়ে, কয়েক বছরের মাথায় এই অবস্থা। মানুষের কোনো বিশ্বাস নাই রে তনয়া। কার ভেতরে কি আছে কে বলতে পারে। তনয়ার গায়ে কাটা দিল ব্যাপারটা ভেবে। মিলিয়াপুর কেমন লাগছে কে জানে। আলাপ আলোচনার তেমন কোনো ফল হলো না। সবাই মিলে সাফাতের সাথে বসতে চাইল, কিন্তু মিলি নিষেধ করে দিল। বলল, ওর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। ও
ও যা করেছে তার জন্য আমি কোনো আইনি ব্যবস্থাও নিতে চাই না, সিম্পল ডিভোর্স দেব। অঙ্কুর বলল, কিন্তু কেন? তুই কেন একটা শিক্ষা দিতে চাচ্ছিস না? ওর জন্য এত মায়া করার কি আছে? মিলি নিষ্পৃহ গলায় বলল, কোনো মায়া নেই আমার। যে মেয়েটার সাথে ওর রিলেশন আছে ওর সম্পর্কে খোঁজ নিয়েছে আমি। ফালতু একটা মেয়ে, ছেলেদের মাথা চিবিয়ে খেতে এক্সপার্ট। এক পুরুষের সাথে থাকা ওর ধাতে নেই। সাফাতকে বিয়ে করতে চাই তার টাকার জন্য, আমিও চাই বিয়েটা হোক, তারপর বুঝবে কত ধানে কত চাল। আমাকে কিছু করতে হবে না, ওর সাধের প্রেমিকাই ওর 12টা বাজাবে। আমি শুধু দেখতে চাই পরের নাটক। তুই ওকে এটা বোঝাতে পারিস তো? কম বোঝায়নি, কিন্তু চোখ থাকতে অন্ধ, কিছু বলে লাভ নেই। ও জাস্ট ব্লাইন্ড হয়ে আছে। কি খাইছে কে জানে। যখন নেশা কাটবে তখন দেখবে চারিদিকে সব অন্ধকার। ওর ফ্যামিলির সবাই সব জানে, সবাই আমাকে সাপোর্ট করে। যখন মাছ নদীতে খাবে তখন ওর পরিবার বাঁচাতে আসবে না। ওভারঅল আমি কিছুই করতে চাই না, চাই ও নিজের ডেকে আনা নিয়তির ফাঁদে পড়ে সবচেয়ে বড় শিক্ষাটা পাক। স্বরূপ জিজ্ঞাসা করল, আর আঙ্কেল আন্টির বিষয়টা? মিলি একটু চুপ থেকে বলল, আমারে আরেকটু ভাবতে হবে। বেশ রাত হয়ে এলে ওদের সভা ভাঙলো, সবাই যার যার বাড়িতে চলে গেল। মিলি এই ঝামেলার মধ্যেও অফিস কামাই করে না, উল্টো সে যখন অফিসে যায় তাকে দেখলে বোঝা যায় না এত কিছু তার উপর দিয়ে যাচ্ছে। বেশ ফিটফাট আর স্বাভাবিক থাকে। তনয় অবাক হয় ওকে দেখলে, খুব শক্ত মন মানসিকতা না থাকলে এটা সম্ভব না। তার নিজের সাথে এরকম হলে সে কেঁদে অর্ধেক হয়ে যেত, অথচ সে মিলিকে কাঁদতে দেখেছে 2-1 বার। তাও চোখে পানি আসার পরপরই সে মুছে ফেলে নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। এটা আবার একদিক দিয়ে খারাপও, কারণ কষ্ট ভেতরে চেপে রাখতে রাখতে ভেতরটা শুকিয়ে মন মরে যায়। ওরা অফিসের জন্য বেরিয়ে গেলে তনয় একা হয়ে যায়। কেন যেন এখন তার আর আগের মতো সব কিছুতে মন বসে না, বরং শুয়ে শুয়ে দিন কেটে যায়। শুধু একবার কষ্ট করে উঠে রান্না করার জন্যে। গাছগুলোতে আগের মতো যত্ন নিতে ইচ্ছে করে না। কি হলো তার? হতে পারে সব কিছুর কারণ স্বরূপ। সে তনয়ের সাথে ঠিকমতো কথাই বলে না। মিলির ঘটনাটা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। হয়তো ভাবছে তনয়ও কোনোদিন মিলির স্বামীর মতো করবে। এসব ভাবলে তনয়ের আরও খারাপ লাগতে থাকে। না, আজ স্বরূপ এলে সে এসবের সমাপ্তি ঘটাবেই। আর ভালো লাগছে না। ঘরের ভেতরটা গুমোট দীর্ঘশ্বাসের আড্ডা হয়ে উঠছে। আজ সে আগেভাগে রান্নাবান্না শেষ করলো, গাছগুলোর যত্ন নিল, সময় নিয়ে গোসল করে সুন্দর একটা শাড়ি পরলো, দুরি খালার সাথে গল্পগুজব করলো, ফোনে মা বাবার সাথে অনেকক্ষণ কথা বলল। সব মিলিয়ে ওর মন ভালো রইল। সন্ধ্যায় স্বরূপ ফিরলে তাকে সুন্দর করে চা বানিয়ে দিল, সাথে মাখন দেওয়া টোস্ট। স্বরূপ ভালো চা খুবই পছন্দ করে। চায়ে চুমুক দিয়ে এসে বলল, বাহ, চমৎকার হয়েছে। তো ব্যাপারটা কি? তনয় একটু হেসে বলল, কিসের ব্যাপার? মনে হচ্ছে কিছু একটা হচ্ছে। কি হবে? সাজগোজ করেছো যে? খেয়াল করেছো তাহলে? স্বরূপ চোখ মোটকে বলল, তুমি কি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করেছো? তনয় রহস্য করে বলল, বলতে পারো। ও, কয়েকদিন তো দূরে দূরে আছি, আর কত ভালো লাগে, তাই না? দুজনাই হাসলো। স্বরূপ চা শেষ করতে করতে অফিসে জরুরি একটা কল আসায় উঠে বারান্দায় চলে গেল। তনয়া গেল কাপ পিরিচ ধুয়ে রাখতে। এর মধ্যে মিলি চলে এলো। তনয়া মিলির জন্য চা বসিয়ে দিল, সাথে রাতের খাবার জন্য ভাতও বসালো। স্বরূপ ততক্ষণে ল্যাপটপে বসে গেছে। অফিসের একটা মেল সেন্ড করে খেয়াল করলো দরজায় টকা পড়েছে। পর্দার ওপাশ থেকে মিলি বলল, আসতে পারি? স্বরূপ বলল, আরে আয়। মিলি ঘরে ঢুকলো বিষণ্ণ মুখ। আজ চেহারাটা একটু বেশি বিমর্ষ লাগছে। স্বরূপ জিজ্ঞাসা করলো, নতুন কিছু হয়েছে? আমি উকিলের সাথে কথা বলেছি ডিভোর্সের বিষয়ে। সাফাতকে আজ নোটিশ পাঠিয়ে দিলাম। পেয়েছি কিনা কনফার্ম হতে কল করলাম, রিসিভ করলো সেই মেয়ে। বললো সাফাত ওয়াশরুমে গেছে। আমি আর কিছু বলিনি, জানিস, কল কেটে দিয়েছি। স্বরূপ খেয়াল করলো ওর হাত কাঁপছে। রাগে চেয়েও কিছু বলতে পারলো না। মিলি মৃদুস্বরে বলল, ওটা আমার বাসা ছিল স্বরূপ, ঘরের প্রতিটা ইঞ্চি আমার হাতে সাজানো। ও এতদিন যা করেছে লুকিয়ে করেছে, আমার সামনে তো ভালোই থাকতো। এখন সব খোলাখুলি চলছে, যেন হুট করেই সবটা জবরদখল হয়ে গেল। ছেড়ে আসতেই হবে জানতাম, কিন্তু এইভাবে তা তো ভাবিনি। স্বরূপ দাঁতে দাঁত চেপে বলল, তুই আবার মহান সাজছিস? একবার বল, ওকে সাইজ করে দিই, মেয়েটাকেও দেখে নেব। মিলি বাঁকা হাসলো। এত সহজ না স্বরূপ, ও এত অল্পতে পার পেয়ে যাবে না। ওর জন্য অনেক বড় শিক্ষা অপেক্ষা করে আছে। তুই কোন ভিত্তিতে বলছিস ও একটা শিক্ষা পাবেই? হতেও তো পারে সারা জীবন তোকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভালো থাকলো। মিলির হাসিটা এবার চওড়া হলো। সে বলল, আমি কোনোদিন কাউকে জ্ঞান তো কষ্ট দিইনি। আল্লাহর উপর পুরো বিশ্বাস আমার আছে।
হ্যাঁ, আমি ধর্মের সব নির্দেশ ঠিক মতন পালন করি না, কিন্তু আমার বিশ্বাসে কোনো ঘাটতি নেই। আমি জানি আল্লাহ আমাকে ন্যায় বিচার দিবেন, সেটার অপেক্ষাই করছি। তোদের বিচার আমার চাইও না। স্বরূপ মিলির দিকে তাকিয়ে রইল। এই মেয়েটাকে সে কখনোই বুঝতে পারেনি, সে নরম নাকি কঠিন এটা পর্যন্ত বোঝা শক্ত। মিলি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যাকে তোর সাথে শেয়ার করতে ইচ্ছা হলো কথাটা, তাই করলাম। মা বাবাকে কি বলবো সেটাই অলমোস্ট ঠিক করে ফেলেছি। কি ঠিক করেছিস? বিশেষ কিছু না, আমি 2-3 দিনের মধ্যেই চলে যাব। নিজেকে সামলাতে সময় লাগছে, এই যা। যখন বুঝবো ঠিকঠাক হয়ে গেছে তখন বাড়ি চলে যাব। মায়ের কোলে ঘুমালে একটু শান্তি লাগবে, বুঝলি? মিলি উঠে চলে গেল নিজের ঘরে। তনয়া চা নিয়ে গিয়ে দেখলো মিলি জানালার পাশে বসে রাতের আকাশ দেখছে। সে বলল, আপু চা এনেছি। মিলি হঠাৎ বলল, তনয়া, একটা কথা বলি তোমাকে। বলো আপু। এত ভালো হয়ে থেকো না, একটু খারাপ হতে শেখো। পৃথিবীতে ভালো মানুষের দাম খুব কম, সবাই সস্তা ভেবে বসে। তনয়া কিছু বলার মতো খুঁজে পেল না, চুপচাপ বেরিয়ে গেল। রাতের খাবারের পর সব গুছিয়ে তনয়ার ফুরসত মিলল শোবার ঘরে ঢোকার। স্বরূপ মোবাইলে কি যেন দেখছে। তনয়া শোবার প্রস্তুতি নিতে বাথরুমে ঢুকলো। স্বরূপ সোশ্যাল মিডিয়া ঘাঁটছে কোনো কারণ ছাড়াই। তার শরীর জ্বলছে, মাথা কাজ করতে চাইছে না। তার সাথে যেটা ঘটেছিল সেই ঘটনাটা এতদিন ধরে চাপা আগ্নেয়গিরির মতো ভেতরে জমা ছিল। সে ভেবেছিল আগুন নিভে গেছে, কিন্তু না, জেগে উঠেছে আবারও। মানুষ কেমন করে নির্মমভাবে ধোঁকা দিতে পারে, দিনের পর দিন মিথ্যা বলতে পারে, আরেকটা মানুষকে ভেঙে চুরে শেষ করে দিতে পারে। লোপার সাথে তার শেষবার ভালোভাবে কথা হয়েছিল সেই বিশেষ দিনেই সকালবেলা। আহ্লাদি গলায় মেয়েটা তাকে বলেছিল একা একা ঘুমাতে তার কি ভীষণ খারাপ লাগে। বিয়ের পর সে স্বরূপকে এক মুহূর্তের জন্য ছাড়বে না। স্বরূপ সেই শেষবারের মতো লোপাকে বলেছিল ভালোবাসি। এরপর এই শব্দ সে আর উচ্চারণ করার সাহস পায়নি, কোনোদিন হয়তো পাবেও না। সেই মেয়েই বিকালবেলা অন্য লোকের বাহু লগ্না হয়েছিল তার নিজেরই সেই তথাকথিত একলা বিছানায়। পৃথিবীর সব কিছুর ওপর থেকে বিশ্বাস উঠে গিয়েছিল তার। মিলির সাথেও কি এটাই হয়নি? মিলি সেদিন জলদি বাসায় না ফিরলে কি জানতে পারত তারই বিছানায় অন্য কারোর সাথে তার স্বামীর অভিশাপ চলে? চিন্তাগুলো মাথায় দপদপ করছে। ওর মোবাইলটা ছুঁড়ে ফেললো দূরে, কঠিন মুখে বসে রইল। তনয়া ততক্ষণে শুতে চলে এসেছে। সে একপাশে শুয়ে হাত বাড়িয়ে স্বরূপকে ডাকলো। স্বরূপ তাকালো না তার দিকে। তনয়া ওর হাত ধরে ঝাঁকুনি দিল। কি হলো তোমার, শোবে না না। কেন? উঠে বসলো তনয়া। ভালো লাগছে না। তনয়া ওর কপালে গালে হাত দিয়ে তাপমাত্রা দেখে বলল, কি হয়েছে বলো তো? চোখ লাল কেন? শরীর খারাপ লাগছে? স্বরূপের রাগটা বের হয়ে আসতে চাইছিল, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দিয়ে বলল, তোমার সমস্যা কি? এত গায়ে পড়া স্বভাব কেন? সব বিষয়ে নাক গলাতে হবে কেন? আমি কি আমার বাসায় চাইলেও একটু একা থাকতে পারবো না? তনয়ার চোখে পানিতে ভর্তি হয়ে গেল। এত কড়া ভাষা এমন মেজাজ দেখে স্বরূপ কখনোই তার সাথে কথা বলেনি। সে তবুও ঠোঁট কামড়ে বলল, আমি কি করেছি? স্বরূপ গলা আরেকটু চড়িয়ে বলল, কিছুই করোনি তুমি। আমাকে এবার একটু একা থাকতে দিয়ে উদ্ধার করো। মাথা ফেটে যাচ্ছে আমার। তোমার ন্যাকামি দেখার সময় বা ইচ্ছে কোনোটাই নেই। পরিস্থিতি বোঝো না তুমি? সব সময় তো একরকম ভালো লাগে না। তনয়ার গাল বেয়ে তখন চোখের পানি গড়িয়ে পড়ছে। স্বরূপ যেন হঠাৎ খুব নির্দয় হয়ে উঠল। লোপাও সেদিন খুব কেঁদেছিল তার সামনে, পায়ে ধরেছিল, কাঁদতে কাঁদতে জামা ভিজে গিয়েছিল। কথাটা মনে হতেই স্বরূপের রাগ আরো বাড়ল। বলল, কিছু হলেই তো চোখের পানিতে পৃথিবী ভাসিয়ে দিয়ে সব ঠিক করে ফেলতে চাও। আদৌ কি কিছু হয় চোখের পানি দিয়ে? ভুলটা ভুলই থাকে। সে উঠে ড্রয়ার থেকে সিগারেটের প্যাকেট নিয়ে বের হয়ে বারান্দায় চলে গেল। তনয় স্তব্ধ হয়ে বসে রইল, চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে। তার সাথে কেউ কোনোদিনও এভাবে কথা বলেনি। বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ায় তার গায়ে ফুলের টোকা পর্যন্ত পড়তে দেননি তারা, অথচ আজ কতগুলো কঠিন কথা শুনতে হলো। স্বরূপ যেভাবে চিবিয়ে চিবিয়ে মুখ কঠিন করে কথাগুলো বলছিল, তনয়ের মনে হচ্ছিল প্রতিটা কথা কাটার মতো বিচ্ছে তার গায়ে। এমন কি করেছে সে? কিছুই তো করেনি। অন্য কারো রাগ তার উপর এমনভাবে কেন ঝাড়া হবে? সে তো রাগ করার মতো কোনো কথা পর্যন্ত বলেনি। ভুল করলে ভুলের মাসুল হিসেবে কথাগুলো নেওয়া যেত না হয়, কিন্তু বিনা কারণে এসব কেন সহ্য করবে? তনয়া কাঁদতেই থাকলো। তার মাথায় স্বরূপের কথাগুলো প্রতিধ্বনিত হতে লাগলো বারবার। মাথা ব্যথা হতে লাগলো ক্রমশ। প্রায় সারা রাত সে এভাবেই বসে ফুপিয়ে কাঁদলো। মনের কোথাও ক্ষীণ আশাও ছিল স্বরূপ হয়তো এখনই এসে ক্ষমা চাইবে, কিন্তু সারা রাতে একবারের জন্য স্বরূপ ঘরে ঢুকলো না, বারান্দায় সিগারেট পুড়িয়ে রাত কাটিয়ে দিল। তনয়া একসময় বসে থাকতে না পেরে শুয়ে পড়লো, খুব দুর্বল লাগছে। কাদার শক্তিও একসময় শেষ হয়ে গেছে, তবে ঘুম এলো না। স্বরূপ সকালে ঘরে এসে অফিসের জন্য তৈরি হয়ে বেরিয়ে গেল। মিলিও বোধহয় ওর সাথেই বের হলো। তনয়া ঘুমের ভান করে পড়ে রইল, উঠল না, কথা বলার প্রশ্নই আসে না।
ওরা অফিসের জন্য বেরিয়ে গেলে তনয়া উঠল। তার মন বিষিয়ে উঠেছে। স্বরূপ সন্ধ্যায় ফিরেও নিশ্চয়ই একই মূর্তিতে থাকবে। ওর সাথে কথা বলারও রুচি হচ্ছে না। স্বরূপ ঠিকই বলে, সে তাকে ভালোবাসে না। ভালোবাসলে এভাবে কথা বলা যায় না। তারা শুধু কিছু ভালো সময় একসাথে ভাগ করে নিয়েছে। স্বরূপ তার দায়িত্ব পালন করে গেছে, এর বেশি কিছু নয়। তনয়ার ক্রমশ মন ভারী হতে লাগলো। বারবার স্বরূপের কথা কানে বাজছে। না, এখানে আর বেশিক্ষণ থাকবে না, সে চলে যাবে। যার বাসা তাকে একা থাকতে দিয়ে চলে যাবে। সে থাকুক, নিজের যতটা স্পেস লাগে ততটা নিয়ে সে ভালো থাকুক। তনয়া নিজেকে টেনে উঠালো কষ্ট করে। প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ভর্তি করে নিয়ে সে গাড়ি ডেকে বাপের বাড়িতে রওনা দিল। তনয়ার কোনো ইচ্ছা ছিল না এভাবে বাড়ি থেকে বের হয়ে যাবার। একদিন আগেও কল্পনা করেনি এমন হতে পারে। গাড়িতে উঠে বারবার মনে হচ্ছিল স্বরূপ একবার নিজের ভুলটা বুঝুক, তাকে সরি বলুক, ভালো করে কথা বলুক। সে বারবার ফোন চেক করে গেল, কিন্তু কোনো কল বা মেসেজ এলো না। তনয়া ভেবেছিল স্বরূপ সন্ধ্যায় ফিরে তাকে না পেয়ে অবশ্যই ফোন করবে কিংবা তাকে নিতে চলে আসবে, কিন্তু তেমন কিছুই হলো না। সে মোবাইল হাতে জানালার পাশে বসে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কাটিয়ে দিল। তনয়াকে হঠাৎ চলে আসতে দেখে আর ওর কান্না দেখে মা বেশ ভয় পেয়ে গেছেন। তনয়া কিছু বলছে না দেখে তার আশঙ্কা আরও বাড়ছে। স্বরূপকে ফোন করতে চেয়েছিলেন, কিন্তু তনয়া শক্তভাবে নিষেধ করেছে স্বরূপের সাথে যোগাযোগের কোনো চেষ্টা না করতে। তিনি একটু পরপর এসে মেয়েকে দেখে যাচ্ছেন। রাত 10টায় যখন খেতে ডাকতে গেলেন তখন দেখলেন তনয়া বিছানায় চুপচাপ শুয়ে আছে। তার গায়ে ভীষণ জ্বর। স্বরূপ অনেকবার কলিং বেল চাপলো, দরজা খুলল না। আবারও কেঁদে কেটে অজ্ঞান হয়ে পড়ে আছে কিনা এই আশঙ্কায় সে চাবি দিয়ে দরজা বাইরে থেকে খুলে ভেতরে ঢুকলো। তবে ভেতরে পা দিয়ে তার মনে হলো তনয়া নেই। শোবার ঘরে গিয়ে ভালো করে দেখে বুঝলো তনয়া ইচ্ছে করেই চলে গেছে। ঘরে তার প্রয়োজনীয় জিনিসগুলো জায়গা ফাঁকা। একটা দীর্ঘশ্বাস ফেললো স্বরূপ। এজন্যই বিয়ে করতে চায়নি সে। নিজের তিতকুটে জীবনে অন্য কাউকে জড়ানোর কোনো ইচ্ছেই তার ছিল না। সে তো ইচ্ছে করে বিয়ে করেওনি, অন্যরা জোর করেছে। আর যাকে করেছে তারও ইচ্ছে ছিল। এখন তাকে দোষ দিয়ে তো লাভ নেই। স্বরূপের গতকালের মেজাজ এখন অনেকটাই ঠান্ডা। ভেবেছিল আজ ফিরে তনয়াকে বোঝানোর চেষ্টা করবে, কিন্তু ভালোই হলো। কয়েকদিন আলাদা থাকা উচিত, অন্তত তার মেজাজের উন্নতি না হওয়া পর্যন্ত। এখানে থাকলে বরং আরও ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা ছিল। সে ফোন করবে ভেবেও করল না। চলে যাওয়ার সময় তো তাকে বলার প্রয়োজন মনে করেনি। এখন সেই বা কেন যেচে পড়ে খোঁজ নিতে যাবে। স্বরূপের ক্ষুধা লেগেছিল। রান্নাঘরে গিয়ে দেখলো কিছুই রান্না হয়নি। সে ক্লান্ত শরীর নিয়ে রান্না বসিয়ে দিল। অল্প কিছু হলেও করতে হবে, মিলিও তো খাবে। মিলি ফিরল একটু রাত করে। এসে যখন জানতে পারলো তনয়া নেই তখন সে একটু গম্ভীর হয়ে গেল। বলল, আমি থাকায় তোদের কোনো সমস্যা হয়েছে? তোকে নিয়ে কিছু না, অন্য বিষয়ে ঝগড়া হয়েছে। তাই বলে চলে গেলে? স্বরূপ বলল, এটা কোনো ব্যাপার না, একসাথে থাকলে ঝগড়া হয়ই। তুই হাত মুখ ধুয়ে খেতে আয়। খেতে বসে মিলি অনেকদিন পর স্বাভাবিক সুরে কথা বলল। তাকে বেশ সতেজ লাগছে আজ। স্বরূপের রান্নার বেশ প্রশংসা করলো সে। দুজনে একসাথে টেবিলটাও গুছিয়ে ফেললো। স্বরূপ খাওয়ার পর নিজের ঘরে গিয়ে শুয়েছিল। তখন মিলি দরজায় টোকা দিল। আসতে পারি? স্বরূপ উঠে বসে বলল, হ্যাঁ আয়। মিলি ঢুকলো। তাকে দেখে স্বরূপের মনে হলো সে সাজগোজো করেছে। কারণ কি? মিলি বিছানায় বসে খুব সহজ গলায় বলল, বাবা মাকে কি বলবো ঠিক করে ফেলেছি। কি বলবি? আগে আমার দিকে তাকা, কি মনে হয়? কি মনে হবে? আরে আমাকে দেখ, কি মনে হচ্ছে? আমি কোনো শোকের মধ্যে দিয়ে যাচ্ছি? স্বরূপ একটু ভেবে বলল, তোর চেহারা আগের থেকে খারাপ হয়ে গেছে। আর কথা শুনে কি মনে হয়? স্বাভাবিক। হ্যাঁ, এভাবেই বাসায় যাব, ভাব দেখাবো সব ঠিকঠাক আছে। কয়েকদিন এমনিতেই থাকবো, হাসি খুশিভাবে দিন কাটাবো। তারপর একসময় দুজনকে বুঝিয়ে বলবো যে সাফাতের সাথে কোনোভাবেই বনিবনা হচ্ছে না। অনেক চেষ্টা করেও আমরা ব্যর্থ। সবাই তো সব কিছু পারে না। এত স্লোলি বিষয়টা বোঝাবো যে তাদের একেবারে পুরো ধাক্কাটা লাগবে না। আর সত্যি কথা বলার তো প্রশ্নই আসে না। কিন্তু আঙ্কেল আন্টি যদি কথা বলতে চায় সাফাত বা তার পরিবারের সাথে? সাফাত তো নিজের দোষ স্বীকার করবে না। আর ওর পরিবারের লোক মা বাবার কথা জানে। তাদের আমি বলে দিয়েছি তাদের কিছু না বলতে। তারা কিছুই জানবে না। যাক ভালো। তোকে আর তনয়াকে কি বলে ধন্যবাদ দেবো জানি না। সেদিন বাড়িতে গেলে আমি এভাবে যেতে পারতাম না। তোদের কাছে কৃতজ্ঞ রইলাম। এখন তুই ওঠ, আমাকে পৌঁছে দিয়ে আয়। স্বরূপ অবাক হয়ে বলল, এখন যাবি? হ্যাঁ। আগে তো বলিসনি। প্ল্যান অন্যরকম ছিল। ভেবেছিলাম পরশু যাব, আর একটু সময় নিব, কিন্তু আজই যেতে হবে। তনয়া যেহেতু নেই, আমাদের এক ফ্ল্যাটে থাকাটা উচিত হবে না। স্বরূপ রেগে গিয়ে বলল, তুই এত বেশি বুঝিস কেন? আমি মেয়ে হলে কি তুই থাকতিস না? বন্ধুত্বের মধ্যে ছেলে মেয়ে পার্থক্য হবে কেন? মিলি একটু হেসে শান্ত স্বরে বলল, তোর সাথে যে তনয়া কিভাবে থাকে, এত শর্ট টেম্পার কেন তুই?
শোন, আমার বাসায় যদি সাফাদের কোনো বান্ধবী এসে থাকতো আমি কখনোই মেনে নিতাম না। তনয় তো অনেক বড় মনের, সে কতদিন আমাকে আমাদের মনে কোনো সমস্যা নাই থাকতে পারে, কিন্তু বায়োলজিক্যালি আমরা অপোজিট জেন্ডার এবং আমাদের কোনো রক্তের সম্পর্কও নেই, তাই এইভাবে থাকাটা অনুচিত। তাছাড়া সমাজ বলেও একটা বিষয় আছে, আর সবচেয়ে বড় কথা, তনয়ের প্রতি আমার অনেকটা কৃতজ্ঞতা বোধ আছে। সে কথা ভাবলে আমি থাকতে পারি না। তোকে দেখতে আধুনিক মনে হলেও ভেতরে ভেতরে তুই অনেক কনজারভেটিভ রয়ে গেছিস। হ্যাঁ রে, ঠিক ধরেছিস, নাহলে এই দশা দেখতে হতো না। সাফাত যা করেছে আমিও তাই করতাম, ওপেন রিলেশনশিপে থাকতাম, আর বাইরে বাইরে ম্যারিডাল স্ট্যাটাস বজায় থাকতো। কিন্তু সবাই তো সব কিছু পারে না। আমি ভিতর ভিতর পাক্কা ঘরোয়া বাঙালি নারী। সে যাকগে, এখন উঠতে হবে। তার মানে তুই সত্যিই চলে যাবি? হ্যাঁ, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, খাওয়ার জন্য আরও দেরি হলো, কিন্তু তুই নিজের হাতে রান্না করেছিস দেখে না খেয়ে যেতে পারলাম না। তাড়াতাড়ি করে রেডি হয়ে যা, আমি ড্রয়িং রুমে বসছি। স্বরূপ কাজ ছাকালো। ওকে। স্বরূপ তৈরি হতে হতে মিলি তনয়ার মোবাইলে একটা মেসেজ পাঠালো। তনয়, আমাকে নিয়েই হয়তো তোমাদের মধ্যে ঝামেলা হয়েছে। আমি আসলে বুঝতে পারিনি এমন কিছু হতে পারে, আগেই বোঝা উচিত ছিল। আমার নিজের সংসার ভাঙার পর আমি চাই না আমার শত্রুর সাথেও এমনটা হোক। আর তুমি তো আমার শুভাকাঙ্ক্ষী। আমি চলে যাচ্ছি নিজের ঠিকানায়, তুমি নিজের ঠিকানায় ফিরে এসো, আর আমার কারণে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিও। গাড়িটা মিলিদের বাড়ির সামনে আসতেই মিলি বলল, ভিতরে যেতে হবে না, এখানেই রাখ। তোকে ভিতরে যেতে বলছি না, সেই জন্য সরি। মা বাবাকে জানতে দিতে চাই না যে তোর সাথে এসেছি। ইটস ওকে, অন্য সময় আসবো। মিলির গাড়ির দরজা খুলে বেরিয়ে যেতে গিয়েও আবার বসে পড়ে বলল, সৌরভ, একটা অ্যাডভাইস দেই। আজকের দিনে লয়াল জীবনসঙ্গী পাওয়া কত বড় ভাগ্যের বিষয় তুই জানিস না। যারা পায় না তারা জানে, তাই নিজের সম্পর্কে হেলাফেলা করিস না। তোর মধ্যে কোনো আর্টস দেখলাম না বউকে ফিরিয়ে আনতে। এইসব বিষয়ে যত সময় নষ্ট করবি সম্পর্ক তত ফিকে হতে থাকবে। তনয় ভালো মেয়ে, তুই ওকে ভালো রাখলে নিজে তার চেয়েও ভালো থাকবি। স্বরূপ শুনল, কিছু বলল না। মিলি বেরিয়ে চলে গেল গেটের ভেতর। স্বরূপ ফোন ফেলে এসেছে ভুলে। রাত বাজে 11টা। বাড়ি ফিরতে ফিরতে স্লো একটা মিউজিক চালিয়ে দিল সে। তনয়ের কথা সত্যিই মনে পড়ছে। ও পাশে থাকলে হাবিজাবি কথা বলতো, হাসতো, দুষ্টুমি করতো। এমনিতে বাসায় ফিরে তাকে পাওয়া যায়, আজ তাও যাবে না। স্বরূপের একবার মনে হলো শ্বশুর বাড়িতে চলে যায়, তারপর আবার কি মনে করে গাড়িটা নিজের বাসার দিকেই নিয়ে চলল। তনয়েরও বোঝা উচিত সব পরিস্থিতিতে এরকম রোমান্টিকতা চলে না, সবারই একটা পার্সোনাল স্পেস থাকা উচিত। তনয়ের জ্বর কমছে না দেখে ভয় পেয়ে তার মা স্বরূপকে বার কয়েক ফোন করলেন। ভাবলেন সে এলে হয়তো মেয়েটা একটু সুস্থ হবে, না জানি কত ঝগড়া করে এসেছে। কিন্তু স্বরূপ ফোন তুলল না। তনয়া সারাদিন কিছু খায়নি। মা ও শিওরে বসে মাথায় জলপট্টি দিতে দিতে বারবার ডাকতে লাগলেন, মা, ও মা, একটু তাকাও, কিছু খেতে ইচ্ছে করে। একটা কিছু মুখে দিলে তো ওষুধটা খাওয়াতে পারি। তনয়া অনেকক্ষণ পর চোখ খুলে চাইল, বলল, খাবো। কি খাবে মা? ভাত খাবো। মা তাড়াতাড়ি ভাত নিয়ে এলেন। কয়েক লোকমা ভাত মুখে তুলে দিলেন, কিন্তু তনয়া খেতে পারল না, বমি করে ফেলল। তার আরও দুর্বল লাগছে এখন। বাসায় ফিরে স্বরূপ দেখল তনয়ার মায়ের মোবাইল থেকে বেশ কয়েকটা মিসড কল, তাও অনেকক্ষণ আগের। হয়তো মিটমাট করাতে ফোন করেছিলেন। ঘড়ি দেখল সে 12টা বাজে। এখন আন্টিকে ফোন করাটা উচিত হবে না, হয়তো শুয়ে পড়েছেন, তার চেয়ে কাল করা যাবে। সে বিছানা গুছিয়ে শুয়ে পড়ল, কিন্তু কিছুতেই ঘুম এলো না। ইনসোমিনিয়া কি ফিরে এলো? সে গত রাতে ঘুমায়নি, আজ সারাদিন কাজ করেছে, তবুও চোখে ঘুম নেই। তনয়া কি সাথে করে তার ঘুমও নিয়ে গেছে? বিয়ের পর থেকে স্বরূপের ঘুম ভালো হতো। বিছানায় শুয়ে তনয়ার গায়ের ঘ্রাণে ঘুম চলে আসতো। স্বরূপ একসময় বিছানায় গড়াগড়ি খেতে খেতে বিরক্ত হয়ে বারান্দায় চলে গেল। তনয়ার লাগানো গাছে হাসনায়না ফুল মাতাল করা ঘ্রাণ ছড়াচ্ছে। যেদিন প্রথম এই গাছটাতে ফুল ফুটেছিল তনয়া বাচ্চাদের মতো খুশি হয়েছিল। ওর মোবাইলের গ্যালারি ভর্তি এসব ফুলের ছবি। আশ্চর্য তো, গতকাল ওই বারান্দায় পুরো রাত কাটিয়েছে স্বরূপ। কাল তো এসব দেখে তনয়ার ছোট ছোট ব্যাপারগুলো মনে পড়েনি। সে ঘরে ছিল সেজন্যে, কে জানে। স্বরূপ ভোরের দিকে বারান্দার রকিং চেয়ারে শুয়ে ঘুমিয়ে পড়েছিল। যখন ঘুম ভাঙল তখন রোদ উঠে গেছে। তড়িঘড়ি করে ঘরে ঢুকে ঘড়ি দেখে মাথায় হাত দিল। 10টা বাজে। কত দেরি হয়ে গেল, কিভাবে টের পেল না বুঝতে পারল না স্বরূপ। এমন কখনো হয় না তার সাথে, অবশ্য একটা কারণ আছে। সে খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখছিল। স্বপ্নে সে একটা ঝর্ণার পাশে দাঁড়িয়েছে। ঝর্ণার পানি অত্যন্ত স্বচ্ছ, নিচের কালচে পাথর দেখা যাচ্ছে। ঝর্ণার পাশে চমৎকার শুভ্র রঙের একটা ফুল ফুটে আছে। জায়গাটা তার আগের মতোই, অসংখ্য দর্শনার্থী।
তারা সবাই ফুল তোলার চেষ্টা করছে, কিন্তু ফুলটা এমন জায়গায় ফুটেছে যেখানে যাবার পথ অসম্ভব পিচ্ছিল, কেউই সফল হচ্ছে না। স্বরূপ নিজেও গেল, বেশ কয়েকবার পিছল খেতে খেতেও আশ্চর্যজনকভাবে ফুলটা পর্যন্ত পৌঁছে গেল। সে তুলে নিল হাতে, তার চারিপাশ যেন আলোকিত হয়ে উঠল ফুলের সৌন্দর্যে। সে জিজ্ঞাসা করলো, কেউ একজন উত্তর দিল, তনয়া। স্বরূপ তনয়াকে নিয়ে ফেরার চেষ্টা করলো, কিন্তু এবার আর আগের মতো পথটা সহজ মনে হচ্ছে না। মনে হচ্ছে ফিরতে গেলেই সে পিছলে যাবে, ফুলটা পড়ে যাবে হাত থেকে। কিছুতে এটাকে হাতছাড়া করা যাবে না। ড্রাইভ করতে করতে স্বপ্নটায় মাথায় ঘুরপাক খাচ্ছিল স্বরূপের। এত জীবন্ত স্বপ্ন সে বহুদিন দেখেনি। স্বপ্ন তো স্পষ্ট মনেও থাকে না, এটা মনে আছে যেন একটু আগেই সে সেই পাহাড়ের পাশে ঝর্ণার ধারে ছিল। অফিসে ঢুকে একগাদা কাজের মধ্যে ডুবে যাবার আগ পর্যন্ত স্বপ্নটা স্বরূপকে ভাবালো। তারপর এক সময় ভুলে গেল সবকিছু। লাঞ্চ টাইমে স্বরূপের মনে পড়ল গতকাল তনয়ার মা ফোন করেছিলেন, তাকে কল ব্যাক করা দরকার। সে করিডোরে একাকী একটা কোণ বেছে নিয়ে কল করলো, কিন্তু কলটা কেটে দেওয়া হলো। সে আরও কয়েকবার চেষ্টা করলো, প্রতিবারই একবার রিং বাজার পর কেটে দেওয়া হচ্ছে। স্বরূপের মনে হলো কাজটা তনয়ার। সে এবার তনয়ার মোবাইলে কল করলো, একই ঘটনা ঘটলো, কল কেটে দিচ্ছে বারবার। আচ্ছা, বলো না কথা, দেখি কতদিন না বলে থাকতে পারো। নিজের মনেই বলল স্বরূপ। তারপর খেতে চলে গেল। সকালে না খাওয়ায় প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, কিন্তু ক্যান্টিনে খাবার আজ একেবারেই খাওয়া যাচ্ছে না। মাঝে অনেকদিন তনয়া তাকে বাসার খাবার প্যাক করে দিয়েছে, তাতেই অভ্যাস খারাপ হয়ে গেছে। নইলে এই ক্যান্টিনের খাবার সে গত কয়েক বছর ধরে সোনামুখ করে খেয়ে আসছিল। স্বরূপের মনে হলো মানুষের বেশি আরাম পাওয়া উচিত না, আরাম তার স্বভাব চরিত্র বিগড়ে দেয়। মাছের কাটলেটের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল সে। এই জিনিস তনয়া একটু বেশি ভালো বানায়। তনয়ার জ্বর ভোরের দিকে কমেছে। সারা রাত মা জেগে পাশে বসেছিলেন। তনয়া ভোরের দিকে উঠে দেখেছে মা খাটের রেলিংয়ে হেলান দিয়ে ঘুমিয়ে আছেন। মায়ের মুখের দিকে তাকিয়ে তনয়ার মনে হয়েছে পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা শুধু মা বাবার পক্ষেই সম্ভব। এরা না থাকলে আর কেউই রইবে না তার। জ্বর আর এলো না। সে সকালে ঘিয়ে ভাজা পরোটা আরাম করে খেলো, তারপর এক কাপ চা খেলো টেলিভিশন দেখতে দেখতে। স্বরূপের চিন্তা জোর করে মাথা থেকে সরিয়ে রাখলো। মায়ের সাথেও অনেকক্ষণ গল্প হলো এরপর, কিন্তু স্বরূপের কথা সে তুলল না। না মা এই নিয়ে কিছু জিজ্ঞাসা করলেন। স্বস্তি পেল তনয়া। স্বরূপের ব্যবহারের কথা তাদের বললে তারা মোটেও খুশি হবেন না, আরও চিন্তায় পড়ে যাবেন। তার চেয়ে ভাবুক না সে ঝগড়া করে এসেছে। দুপুরের দিকে মায়ের মোবাইলে স্বরূপের কলটা দেখে চমকে গেল তনয়া। মা তখন গোসলে। সে মায়ের ঘরে জানালার পাশে বসে আচার খাচ্ছিল। হঠাৎ জনাবের ফোন। ওর নামটা দেখে গা জ্বলে গেল তনয়ার। তাকে ফোন করার প্রয়োজন মনে করেনি। ওই ছেলে তো জানেও না সে বাপের বাড়িতে এসেছে নাকি মরে গেছে। জানার চেষ্টাও করেনি, এখন এসেছে ফোন করতে। কোন দুঃখে করেছে কে জানে। কিছু জানতে হবে না, ও থাকুক ওর স্পেস নিয়ে, রাগ নিয়ে, অতীত নিয়ে। তনয়া কল কেটে দিল। বিকালের দিকে সে আকাশ দেখছিল। পাশের বাড়ির এক ঝাঁক কবুতর তখন আকাশ জুড়ে ঘুরে ঘুরে উঠে যাচ্ছে। কখনো অনেক উপরে উঠে যাচ্ছে, আবার কখনো নিচে নেমে আসছে। এদের দেখতে দেখতে হঠাৎই সেই রাতের ঘটনা চোখের সামনে ভেসে উঠল। আবারও যেন সে ফিরে গেল সেখানে। স্বরূপের হাত ধরার পর সে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। চমকে উঠল তনয়া। ফিরে এলো বাস্তবে। বাবার বাড়ির বারান্দায় যেখান থেকে কবুতরের ওড়াউড়ি দেখা যায়, না, স্বরূপ কোথাও নেই। সন্ধ্যার মুখে বাসায় ঢুকলো স্বরূপ। ব্যাগ রেখে ফ্রেশ হয়ে বারান্দায় দাঁড়িয়ে সন্ধ্যেটা দেখলো মনোযোগ দিয়ে। কোনো পরিবর্তন হয়েছে কি তার জীবনে? পুরো ফ্ল্যাটটা খাকা করছে, যেন ভেতরের দিকে তাকালে তাকে গিলে খেতে আসবে। সে একা বহুদিন এখানে থেকেছে, কখনো এমন লাগেনি। একটা গোলাপ গাছে নতুন ফুল এসেছে, চমৎকার প্যাটার্ন। শৈশবে এর রং থাকে হলদেটে আর কমলার মিশেলে। মাঝ বয়সে হতে থাকে গোলাপি, আর ঝরে যাবার আগে হয়ে যায় রক্তের মতো টকটকে। তনয়া প্রতিটা ফেজে ছবি তুলে রাখে, সেও তুলে রাখলো। তনয়া ফিরতে ফিরতে হয়তো রংটা অন্যরকম হয়ে যাবে। সে মোবাইলটা হাতে নিয়ে আরেকবার কল করলো। এবারও কলটা কেটে দেওয়া হলো। স্বরূপের আজ আর রাখতে হলো না। দুরি খালাকে বলে রেখেছিল তনয়া যতদিন না থাকে ততদিন আগের মতোই রেঁধে রেখে যেতে। সে শুধু সবকিছু গরম করে নিল। একটা কাঁচামরিচও ধুয়ে নিল প্লেটে। এটার অভ্যাস তাকে কে করিয়েছে মনে করতে চাইল না স্বরূপ। একটা জিনিস নিয়ে সারাক্ষণ ভাবার তো কোনো মানে নেই। সে আগে টিভি দেখতে দেখতে খেত। তনয়া জোর করে টেবিলে বসে খাওয়ার অভ্যাস করিয়েছে। এখন আর খাবার সময় টিভি দেখতেও ইচ্ছা করে না। আবারও তনয়া জোর করে চিন্তাটা দূর করার চেষ্টা করলো সে। অফিসের কাজগুলোর কথা ভাবতে লাগলো। মা কেমন আছেন? কদিন মায়ের সাথে কথা হচ্ছে না, মাও কল করছে না। কারণ কি? প্লেট ধুয়ে রেখে এসে মোবাইল হাতে নিয়ে মাকে কল করলো। ডায়াল করে কানে দিতেই কয়েকবার রিং হয়ে কেটে গিয়ে নারীকণ্ঠ বলতে থাকলো, দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ালড ইজ বিজি নাও। অবাক হয়ে সে স্ক্রিনের দিকে তাকালো। মায়ের বদলে তনয়াকে ফোন করেছে। সবকিছুর একটা লিমিট থাকে। সে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেললো। রং নাম্বারে কলটা আজ তৃতীয়বারের মতো এলো। মিলি ঘুম জড়ানো গলায় রিসিভ করে বলল, কি বলছেন? ওপাশ থেকে মৃদু একটা স্বর বলল, ডিস্টার্ব করলাম? মিলি নাম্বারটা খেয়াল করলো। হ্যাঁ,
এটাই ফোন করে হাবিজাবি বকবক করে, সম্ভবত এই লোকের কোনো কাজকর্ম নেই। তার নাম্বার কোথায় পেয়েছে কে জানে। দুনিয়াটা ফালতু লোকে ভরে গেছে। সে কথা বাড়ালো না, কল কেটে দিয়ে নাম্বারটা ব্ল্যাকলিস্টে ফেলে দিল। আজকের ঘুমটা তার ভালো হয়েছে। সেই পুরনো ঘর, পুরনো বিছানা, নরম কোলবালিশ, এসির পছন্দ মতো টেম্পারেচার, দক্ষিণের জানালা, হালকা রঙের পর্দা, ড্রেসিং টেবিলের বিশাল আয়না, সব আগের মতোই আছে। গত 2 রাত মা বাবার চিন্তায় ঘুম হয়নি, তবে আজ আর চিন্তা নেই। তাদের সে বলে ফেলেছে সাফাতের সাথে থাকতে ভালো লাগছে না, কয়েকদিন আলাদা থাকবে মনের দূরত্ব কমিয়ে নিতে। বাবা মা এত স্বাভাবিকভাবে নিলেন যে মিলির বিশ্বাস হতে চায়নি। সে আবারও বলেছিল যতদিন ইচ্ছে থাকবে, কিন্তু প্রশ্ন করতে পারবে না। ওরা খুশি হয়ে রাজি হয়েছে। মেয়েকে কাছে পাবার লোভেই হয়তো। কেন যে এতদিন শুধু শুধু ভয় পাচ্ছিল। ফোনটা আরেকবার চেক করলো সে। তনয়ার পাঠানো ফিরতি মেসেজটা সে কতবার পড়েছে জানে না, তবুও পড়তে ইচ্ছা করে। তনয়া লিখেছে, আপু, তোমার দুঃখিত হবার কিছু নেই। আমি তোমার উপর কোনো রাগ করিনি। রাগ পুষে রাখার প্রশ্নই আসে না। তোমার জন্য আমাদের মধ্যে কিছু হয়নি, এটা যেমন বলা যায় না, আবার তোমার জন্যই সব হয়েছে এটাও বলা যায় না। তুমি পরোক্ষভাবে ছিলে, তবে সমস্যাটা তোমার উপস্থিতি নয়, তোমার পরিস্থিতি ছিল। তোমার ঘটনাটা আমার সাথে তোমার বন্ধুর সম্পর্কটার আসল চেহারা বুঝিয়ে দিয়েছে। উপর দিয়ে সেটা ভীষণ সুন্দর মোড়কে ঢাকা হলো, ভেতরটা ফাঁপা ছিল। তুমি না এলে বুঝতেই পারতাম না, ধোকায় থেকে যেতাম। তুমি বরং আমার উপকার করেছো। সেদিন যে বললে ভালো হয়ে থাকলে মানুষ সস্তা ভেবে বসে, তুমি জানো কথাটা কত দামি। তোমার সাথে আমার একটা মিল আছে। তুমি আমি দুজনেই বাবা মায়ের একমাত্র সন্তান। আদরটা তাই অনেক বেশি। সেজন্যই হয়তো বুঝেছিলে আমি কষ্ট পাবো। খুব দ্রুতই বুঝে গেছি বলে বেঁচে গেছি, না কি হেরে গেছি জানি না, তবে ভালোই হয়েছে। অন্ধ হয়ে কদিন থাকতাম বলো। তোমার জন্য আমি অনেক দোয়া করি, তুমিও আমার জন্য দোয়া করো। মোবাইল রেখে আরেকবার চোখ বুঝবে, তখনই আবার ফোন বাজলো। অচেনা নাম্বার ধরল সে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।